একবার
সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো আছেন আপনি? হম। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। রান্না বান্না করছেন বাসায়? হ্যাঁ, রান্না বান্না তো করছি। আমি আজকে করলাম। আম্মা গেছে আম্মা গেছে গ্রামের বাড়িতে। তো আজকে আসবে আর কি। তো আজকে বাসায় কেউ নাই। তো ওই যে এই ডিম ভুনা করলাম আর ভাত রান্নলাম। তো বেশিক্ষণ লাগে নাই, এই 40 মিনিটের মতো। তো আর কি ভালো। বুঝলাম যে অত অত কষ্টের ব্যাপার না, একটা একটা নর্মাল জিনিস এই যে রান্না বাড়া। হুম। কি গায়ে লাগছে না? নর্মাল জিনিস, কোনো ব্যাপারই না। হ্যাঁ। আরে কষ্ট, জীবন নষ্ট। প্র্যাকটিস কেমন চলতেছে? ভালো আলহামদুলিল্লাহ। আপনার কেমন চলতেছে? মোটামুটি চলতেছে, কিন্তু প্র্যাকটিস করতে যাওয়া তো অনেক জায়গায় আটকে যেতেছি। উম অনেক জায়গায়। অ্যাড অ্যাকাউন্ট খুলছেন? না না, এর এখন ধরেন আপনার হয়েছে? হ্যাঁ, হয়েছে। কিভাবে হলো? কিভাবে হইলো আবার? যেভাবে সবার হয়েছে আমাদেরও সেভাবে হয়েছে। আমার তো ইয়ে আসে ওই যে একদম ডিরেক্টলি আছে জায়গা যে এই আমার অ্যাকাউন্ট অ্যাড আছে সেজন্য। নিউ নিউ ক্যাম্পেইনে চলে যায়। অ্যাড উম, অ্যাড নিউ ক্যাম্পেইন। উম, ভালো। তাহলে কি আমার কি অ্যাড অ্যাকাউন্ট আছে? অ্যাড অ্যাকাউন্ট আছে সম্ভবত আপনার। আপনি যে স্ক্রিনশট দিছিলেন না গ্রুপে, হ্যাঁ, দেখছিলাম তো আপনার অ্যাড অ্যাকাউন্ট আছে। ওইটা কি অ্যাড অ্যাকাউন্ট না? তাহলে ওইটা তো হলো আমার যেটা পুরান মেল দিয়ে আমি খুঁজছিলাম ওইটার। আবার যেটা আমি ওই যে এই যে ক্লাস এই যে কোর্স ভর্তি হওয়ার পরে তো আমার ওই যে ফেসবুকে যেটা অ্যাড অ্যাকাউন্ট তো ব্লক হয়ে গেছিল, তার একটা নতুন মেল খুঁজছিলাম। ওই মেলেও তো দেখি এই যে একই অবস্থা, একই রকম আছে। তাহলে কি দুইটাতেই অ্যাড অ্যাকাউন্ট আছে না? আর আগে থেকে ক্রিয়েট আছে আমার। হুম, আছে আগে থেকে সম্ভবত। সেটা তো ম্যামকে ভালোই, দেখাইন আলহামদুলিল্লাহ। তারপর। আমার তো ওই স্ক্রিন শেয়ার হয় না, স্ক্রিন শেয়ার লেট হয়। এই শুধু শুধু করবো, ম্যাম বসে থাকবে, হ্যাঁ 5 মিনিট 10 মিনিট, এগুলো ভালো লাগে না। তো আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপু কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট হয়েছে? না ভাই, আমার ল্যাপটপ, আমি তো বাড়িতে আসছি, ল্যাপটপে চার্জ হ্যাঁ। দিতে পারছিলাম না। এই যে ও আজকে আচ্ছা। হলো, আবার মালতি কিনে এনে, এখানে তো থ্রি পিন নাই, তা মালতি কিনে হ্যাঁ, এনে এই যে আজকে মাত্র ই করলাম আর কি, প্রবলেম হ্যাঁ। সলভ করলাম। মানে আর ল্যাপটপের প্রবলেম সলভ হয়েছে, অ্যাড অ্যাকাউন্টের প্রবলেম সলভ হয় না? না, ওটা তো টাইমই পাই নাই ট্রাই ও করার, আচ্ছা ল্যাপটপ আচ্ছা। ছিল না, ল্যাপটপে চার্জ ছিল না, এটাই করতে পারি নাই। দেখি আজকে রাত্রে গ্রামের ট্রাই করবো। গ্রামের বাড়ি কোথায় আপনার? আমার গ্রামের বাড়ি গাজীপুরেই, আমি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট আমাদের বাড়ি। বাট শ্বশুর বাড়িতে আছি, তো শ্বশুর বাড়ি হলো টাঙ্গাইল। টাঙ্গাইল তো আপনার গাজীপুরের পাশেই। না রে ভাই, কই, পাশে, দূর আছে তো। ও হ্যাঁ হ্যাঁ, 2 ঘন্টার রাস্তা মনে হয় গাজীপুর থেকে, তাই না? জ্যাম পড়লে আরো বেশি। টাঙ্গাইল ইয়া কোথায়? টাঙ্গাইল, এটাকে বলে কাকুয়া ইউনিয়ন। হ্যাঁ, আমি টাঙ্গাইলে গেছি। টাঙ্গাইল যেটা মেইন শহর না, ওই যে শহরে আমি যাওয়ার পর ওইদিকে আমার অনেক বন্ধু বান্ধব আছে, গিয়েছিলাম। আপনাদের জায়গায় তো চমচমের জন্য বিখ্যাত। একদম গরম বড় বড় আপনার কড়াইয়া, হ্যাঁ কড়াইয়ের মধ্যে তেল থাকে, এত বড় বড় চমচম। কি? তখন তো চমচম অনেক। আছে, আচ্ছা, টাঙ্গাইলের চমচম। হ্যাঁ, চমচমের অনেক জন্য বিশাল বড় তারপরে। বড় আছে, ওটাকে আবার কি বলে, হ্যাঁ বালিশ মিষ্টি বলে। হ্যাঁ, মানে ওইটা হলো মিষ্টির, এই বাজারটার মধ্যে সব মিষ্টি। এই হ্যাঁ হ্যাঁ এইখানে হ্যাঁ। মিষ্টি বানায়, এইখানে মিষ্টি বানায়, ওইখানে মিষ্টি বানায়, বিভিন্ন টাইপের মিষ্টি, সাদা মিষ্টি, লাল মিষ্টি, তারপরে চমচমের যেই কালারটা, কত টাইপের মিষ্টি। আর আর টাঙ্গাইল শহরটা অনেক উন্নত।
অনেক আগে থেকে দেখতেছি, আরো মনে করেন আরো 15-20 বছর আগে থেকে দেখতেছি উন্নত। হ্যাঁ, টাঙ্গাইল হচ্ছে মেইন শহরেই ওদের বাসা, হলো টাঙ্গাইল বটতলা কুট্টাকুর পাড়া বলে। হ্যাঁ, আর বটতলা ঠাকুরপাড়া, এটা হলো ওই যে বাস স্ট্যান্ডের পাশে, একটা হ্যাঁ হ্যাঁ, চেকপোস্টের মাথায় মনে ওখানেই হয়। ওদের বাসা। আর হ্যাঁ। হলো বাড়ি হলো ইতে, ওই যে কাকুয়া ইউনিয়ন বলে ওখানে। আর একটু ভিতরের দিকে মনে হয়। আমি এত ভালো চিনি না ভাই আসলে, বছরে আমি গেছি, একবার গেছি বা ওদিকে। দুইবার যাওয়া হয়, ও অত বেশি যায় না। কোনো অকেশন টকেশন থাকলে তাহলে যাই, তাছাড়া ঈদে হয়তো বা একবার যাই, এরকম আর কি। আমরা তো মনে করেন ওই যে ছেলে মানুষ, আমরা যেখানে যাই 2 দিন থাকলে 2 দিনে মনে করেন যে পুরা আশেপাশের মানে আর 10 মাইল এলাকা মনে করেন ঘুরে ফেলাই, কোন জায়গায় কি আছে, বাজার টাজার, দোকানপাট, হ্যাঁ দোকানের মালিকের নাম কি। আপনারা তো মেয়ে মানুষ, বুঝতে পারেন না। না, এখন মেইনলি আসার কারণ হলো আমার যেমন সরিষা ক্ষেত খুব পছন্দ, সরিষা ফুল, হুম। এই জিনিসগুলো অনেক পছন্দ, সেই জন্য এই সিজনে এটা হয়। আর বাচ্চাদেরও পরীক্ষা শেষ হলো, সেই জন্য আর কি যে চিন্তা করলাম তাহলে একটু ঘুরে আসি। তা তো প্রচুর ঠান্ডা, এখানে স্টে করা যাবে না, চলে যেতে হবে আর কি। আপনার হাজবেন্ডও তো গেছে তাই না? ও আবার ওখান থেকে অফিসে গেছে। হুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। মিস বাবুরা কেমন আছে? জি আছি আলহামদুলিল্লাহ, ওরাও ভালো আছে। মিসের তারপর কি মেয়ে দুজন নাকি ছেলে জি মেয়ে? মেয়ে, দুইজন মেয়ে। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে হবে না। যাও যাও। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটে কি কারো কোনো প্রবলেম হয়েছে? ম্যাম, আমার তো প্রবলেম ছিল। ওই যে হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম হুম আমি। হুম ওটাতে তো ম্যাম হচ্ছে ওই যে সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট এই হুম। অপশনটা আসতেছে, সম্ভবত ওটা ম্যানেজার অ্যাকাউন্ট বলেই মনে হয় আসতেছে। ওখানে হয়তো সিঙ্গেল যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ওটা হচ্ছে কানেক্ট করতে হবে, সম্ভবত এই কারণেই হচ্ছে। পরে আবার পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ম্যাম, এখন ঠিক আছে। ঠিক আছে না? আমার অ্যাকাউন্টের ব্যাপারটা হলো মিস, পার্সোনাল আমি অ্যাকাউন্টটা ঠিক আছে, কিন্তু হচ্ছে ওই যে ওই ম্যানেজার অ্যাকাউন্টটা এখনো মানে কানেক্ট করি নাই, তো দেখা হয় না আর। হ্যাঁ। আমি মিস ঢুকলে আমি গুগল অ্যাড অ্যাকাউন্ট দিলে, দিয়ে সার্চ দিলে তো আমাকে আচ্ছা, এক সরাসরি এক ইয়াতে। মিনিট, একটা ফোন আসছে, ই করে নি, আটকাই থাকে, দাঁড়ান আগে 2 মিনিট আটকাই নি তারপরে। ওকে। তো কি বলছিলেন, জুরমুদার ভাইয়ের কি সমস্যা, কি বলেন? ওই যে আমার ওই যে গুগল সার্চে যদি আমি অ্যাড অ্যাকাউন্ট দিয়ে সার্চ দিই, আমারটা সরাসরি আপনি ইয়াতে নিয়ে যায়, ওই যে এই অ্যাড ক্যাম্পেইন ক্যাম্পেইন নিউ। ক্রিয়েশনে নিয়ে যায়, হ্যাঁ। ক্যাম্পেইন হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েশনে ক্যাপ্টেন কৃষ্ণ নিয়ে যায়। ক্যাম্পেইন ক্রিয়েশনে নিয়ে গেলে ওই যে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন ওখান থেকে স্টেপ গুলা, বাট ওইভাবে আসবে না এবং ড্যাশবোর্ডেও যাওয়া যাবে না আর কি, কার্ড ডিটেলস অ্যাড তাহলে ছাড়া। আচ্ছা, তাহলে তো আমার তো অ্যাড অ্যাকাউন্ট কি আছে নাকি নাই? অ্যাড অ্যাকাউন্ট যেহেতু ক্যাম্পেইনে নিয়ে যায় সরাসরি, যদি হয় হ্যাঁ। এখান থেকে আপনি ক্যাম্পেইনে যেতে পারছেন, তাহলে না না, এরকম ইন্টারফেস এখান থাকলে থেকে না, আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। না আসে না, এরকম একদম ইন্টারফেস ওইখান থেকে আসছে না, সরাসরি হ্যাঁ নিয়ে যায়। সেটাই, ওটা আপনার কার্ড লাগবে, ডুয়াল কারেন্সি কার্ডের পেমেন্ট ডিটেলসটা অ্যাড করলে ওরা দেখা যায় যে আমাদের এটা এই করে দেবে আর কি, অ্যাপ্রুভ। আচ্ছা, তো আমি কি আমি প্র্যাকটিস করতে পারবো এখন এটা দিয়ে, যেটা প্র্যাকটিস আছে? করতে পারবেন কিন্তু যে ডিটেলে এই বিষয়গুলো পাবেন না আর কি, ওখান থেকে আপনাকে ডিরেক্ট ক্যাম্পেইন ক্রিয়েশনে নিয়ে যাচ্ছে না, ওই একটা হ্যাঁ। ক্যাম্পেইন ক্রিয়েট করে দেখা যাবে জাস্ট অনলি এতটুকুই, বাট ইন ডিটেলে কিছুই হবে না ওখানে। আমরা যে ইন আচ্ছা ডিটেলে যদি আমি, আজকে আর অনেক কাজ করব, এই কাজগুলো হবে না। আচ্ছা আমি এমনি দেখবো, ওই যে কাজ ভিডিও দেখবো, সমস্যা নেই। আর আমি তো ডুয়েল কারেন্সি করে আমি এটা ইয়া করবো। তো আমি বলতেছি যে এখন যদি অ্যাড ক্যাম্পেইন যদি আমি অ্যাড রান করি, হ্যাঁ যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে, তো আমারটা তো আবার ব্লক হয়ে যাবে না তো? তা আপনি কি অ্যাড পাবলিশ করবেন? না না, পাবলিশ করবো অ্যাডটা কেন? পাবলিশ করবেন না, অ্যাড পাবলিশ না করলে সমস্যা হুম। নেই। আচ্ছা ঠিক আছে, আমার তো এরকম যে ভুলে পাবলিশ দিয়ে তো আমার ওই আগের আইডিটা, যেটা ফেসবুকের অ্যাড ম্যানেজার, ওইটা ব্লক হয়ে গেল না? হুম হুম।
পাবলিশ করলে আবার যদি তারা হচ্ছে সে পেমেন্ট কোনো গেটওয়ে না পায়, সেক্ষেত্রে ওই যে ব্লক করে দেয়। আচ্ছা তাহলে ওই যে আমি ইয়া করবো, প্র্যাকটিস করবো কিন্তু পাবলিশ করবো না। হুম হুম। আচ্ছা ঠিক আছে, ওকে। পাবলিশ তো অবশ্যই করা যাবে না, কারণ প্র্যাকটিস পারপাস করতেছি, অ্যাডে তো ভ্যালু নাই, শুধু শুধু আপনার টাকা কাটবে, আবার টাকা পে না করতে পারলেও পানিশমেন্ট আছে। হ্যাঁ, আবার ব্লক হয়ে যাবে। হুম, ডিসেবল করে দেবেন। আচ্ছা মিস, মিস আরেকটা আমি, হলো যে, হ্যাঁ বলেন ভাইয়া, শেষ করেন। না আপনি বলেন, আমি পরে বলবো। না, আমারটা বলতে মিস আমি হলো অ্যাড এখনো ক্রিয়েট করতে পারি নাই, বিকজ আমি ওই যে গ্রামে আসছি তো, তো আমার ল্যাপটপের চার্জ দিতে পারছিলাম না। তো হলো ওই যে আজকে মানে প্রবলেম সলভ করলাম, এই জন্য আজকে ট্রাই করবো আর কি যে ঠিক আছে, সমস্যা না, আজকে এটা ট্রাই দেখে। করেন। যদি পুরোনো মেল দিয়ে সাইন ইন করে দেখেন, দেখা যায় কিনা। যদি অ্যাকাউন্ট এক্সিস্ট না করে, তাহলে আপনি নতুন একটা মেল দিয়ে দেখেন ক্রিয়েট করতে পারেন কিনা। পুরোনোটা দিয়েও ট্রাই করেন ক্রিয়েট করার, বাট হবে না। নতুন মেল দিয়ে ট্রাই করে দেখতে পারেন, হয়ে যায়। কয়েকবার ট্রাই করতে করতে দেখা যায় যে ক্রিয়েট হয়ে যায় অনেক ক্ষেত্রে। আচ্ছা মিস, এই যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলাতে যে মেলে করছে এইটা না করে টোটাল ডিফারেন্ট একটা মেল দিয়ে ট্রাই করবো না? জি জি, নতুন একটা মেল দিয়ে। আচ্ছা ঠিক আছে মিস। মিস, আরেকটা হলো যে আমার তো নতুন মেইলও তো একই অবস্থা, একই সেম, মানে নতুন মেইল দিয়েও আমারটা সরাসরি ইয়াতে নিয়ে যায়, ওই যে ইয়া ক্যাম্পেইনে। তাহলে ওই যে এখন ঝামেলা একটু আছে। ম্যাম ঝামেলা বেশি করতেছে, কারণ ওই কিওয়ার্ড প্ল্যানারের আন্ডারে যেও করতে দিচ্ছে না, ওখানেও না না, পেমেন্ট ওখান চাচ্ছে। থেকেও দেয় না, কিওয়ার্ড প্ল্যানার আন্ডারও দেয় না। ওই যে হ্যাঁ মানে এত এত অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয় বা হয়েছে, হ্যাঁ, এত এত হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয় বা হয়েছে, যে আসলে গুগল তো বুঝে গেছে এরা তো এখানে শিখতে আসে। হ্যাঁ, একজনেরই কয়েকটা করে ফ্রি অ্যাকাউন্ট খুলে রাখছে, এরা তো আসলে শিখতে আসে, এরা তো কাজ করতে আসে না, এই জন্যই রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। কিন্তু ম্যাম আরেকভাবেও খোলা যাচ্ছে, যে কুইক হেল্পের মাধ্যমে। কুইক হেল্প মানে? এই যে ওখানে গেলে যখন ওই যে পেমেন্ট ডিটেল চাচ্ছে, ওখানে হুম উপরে ওই যে কুইক হেল্প, ওটার মধ্যে যে ড্যাশবোর্ড লিখলে তারপর আর হুম। কি কয়েকটা স্টেপ ই করলে যাওয়া যাচ্ছে, ক্রিয়েট করা যাচ্ছে, আমি কালকে করছি। আচ্ছা আচ্ছা, তাহলে ওই যে ওই মেথডটা একটু ওনাদেরকে হেল্প করেন, ওই মেথডে ট্রাই করুক, জুন মজুমদার ভাই বা যাদের যাদের হয় না। হুম। হ্যাঁ, যেখানে হচ্ছে পেমেন্ট অপশন চাচ্ছে ওখানে যে ট্রাই করেন। মিস, আরেকটা লাস্ট কথা ক্লাস শুরু আগে, এটা হলো যে আমাদের তো আজকে 41 নাম্বার ক্লাস। হ্যাঁ, তো আমাদের এক্সামের ব্যাপারটা যদি বলতেন। আপনাদের আর দুটো ক্লাস নিব, হ্যাঁ। আচ্ছা, আজকে ক্লাসটা হয়ে গেলে আগামী ক্লাস, এই দুটো তারপরে ক্লাস এক্সাম। কমপ্লিট হয়ে যাবে। তারপরে হচ্ছে মানে এই 42 নাম্বার ক্লাসে যা দেখাবো, কিছু ট্যাগ সেট আপ দেখাবো, ফেসবুকের কিছু ইভেন্ট ট্র্যাকিং, ফেসবুকের বিভিন্ন ধরনের ইভেন্ট ট্র্যাকিং দেখাবো, এবং ফেসবুক রিমার্কেটিংটাও দেখাবো আগামী ক্লাসে। ওই ইভেন্ট ট্র্যাকিং অ্যান্ড রিমার্কেটিং এ ইভেন্ট ট্র্যাকিং অ্যান্ড রিমার্কেটিং এর কিছু ট্যাগ সেট আপ, যেটা আপনার গুগল অ্যাড অ্যাকাউন্ট লাগবে না। আমাদের ট্যাগ ম্যানেজার তো সবারই আছে। এই ট্যাগ ম্যানেজারে ইভেন্ট ট্র্যাকিং ট্যাগগুলা সেট করবেন, সেটা ট্রিগার করবেন। এই কাজগুলো থাকবে মানে এক্সামে, হ্যাঁ, খুব বেশি আকারে হবে না, হয়তো 10 থেকে 15 মার্কসের নেব। ঠিক আছে, তো ওইটা আমি হচ্ছে 42 নাম্বার ক্লাসে বলে দিব। আর আপনাদের প্রবলেম সলভিং ক্লাস কয়টা লাগবে? একটা ক্লাসে হবে না? একটা ক্লাস হবে না মিস আমাদের, মনে করেন আপনি, প্রবলেম তো এই প্রবলেম সলভিং তো হলো আমাদের, এই যে 40টা ক্লাস হয়েছে এর মধ্যে তো আমাদের অনেক প্রবলেম আছে। তাহলে আমরা শুধু দুটো তো ক্লাস শিখছি। এনাফ, তাহলে দুটো ক্লাস হবে, হ্যাঁ, কারণ আপনারা আছেনই তো 8-10 জন থাকেন, তো সেক্ষেত্রে সবার কিন্তু প্রবলেম নাই। প্লাস হচ্ছে যদি অনেক স্টুডেন্ট থাকতো তাহলেও দেখা যেত যে হয়তোবা অনেক বেশি ক্লাস লাগতো। তাহলে দুটো ক্লাস দিব, দুটো ক্লাসের মধ্যে আপনাদের যা যা জানার, যে কোনো সমস্যার সবকিছুর সমাধান করে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে। এটা হবে, এটা হবে আপনার ওই যে 43 আর 44 নাম্বার ক্লাস। জি জি। আচ্ছা তাহলে আজকে হচ্ছে 41, 42 তে ওই যে আমাদের দেখাবেন হলো এই যে ট্যাগের ব্যাপারটা দেখাবেন। ওই হুম। 42 এর পরে কি আমাদের এক্সাম হবে নাকি প্রবলেম সলভিং এর পর এক্সাম? না না, 42-র পরে এক্সামের জন্য ডেট দিয়ে দিব আপনাদের। এক্সামটা বেশি টাইম লাগবে না, আপনি কয়েক মিনিটে দিয়ে ফেলতে পারবেন, বা কয়েক ঘন্টা সময় লাগবে আর কি। এক্সামটা খুব অল্প সময় হবে, এমসিকিউ থাকবে একটা। সেই এমসিকিউটা দেখি যদি সম্ভব হয়। আহ ম্যাম এক্সাম কবে, আজকে?
না না আপু, এক্সাম জানিয়ে দেবো আগামী ক্লাসে, এমসিকিউ প্লাস থিওরি দুটোরই আগামী ক্লাসে আমি জানিয়ে দিব আপনাদেরকে। ওকে। ঠিক আছে, আগামী ক্লাসে জয়েন থাকবেন। আপনার আচ্ছা টোটাল মিলিয়ে মিস, টোটাল মার্ক কত কত মার্ক? থাকবে এমসিকিউ এক্সামে? 20, আর হচ্ছে এমসিকিউ, আচ্ছা আপনার তো সেকেন্ড মিডে তো হচ্ছে আপনার শুধু প্র্যাকটিক্যাল দিচ্ছেন তাই না? জি। ফাইনালে আপনাদের এমসিকিউ আছে কিনা শিওর না, কিন্তু প্র্যাকটিক্যাল 15 মার্কের থাকবে। এটা আমি জানিয়ে দেবো, যে একটু কথা বলে আমি 42 নাম্বার ক্লাসে থাকবেন। ম্যাম টপিকস গুলো কি সেদিন বলে দিবেন যে কোন টপিকস গুলোর মধ্যে হবে? হ্যাঁ, এক্সামের কোশ্চেনই দিয়ে দেবো। ওকে। 42 নাম্বার ক্লাসে এক্সাম কোশ্চেন দিয়ে দেবো। ওই দিন যা শেখাবো, ফেসবুকের হচ্ছে আপনার ইভেন্ট ট্র্যাকিং এর কিছু ইভেন্ট আমি ট্র্যাক করতে দেবো, লাইক 2 থেকে 3টা ইভেন্ট ট্র্যাক করতে দেবো। ঠিক আছে, আচ্ছা। অ্যাসাইনমেন্ট দিব না, অ্যাসাইনমেন্ট না দিয়ে অ্যাসাইনমেন্টের টাস্কটাই এক্সাম হিসেবে নিয়ে নিব আপনাদেরকে। ওকে। আচ্ছা মিস, মানে হলো ওভারঅল বিষয়টা হলো এরকম যে 42 নাম্বার ক্লাসে যেটা দেখানো হবে সেটাই এক্সাম থাকবে। হুম হুম। জি। আর ওকে। মিস বলতেছেন যে 42 নাম্বারে আমাদের ওই যে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে যেগুলি রিলেটেড আছে ওইটাই দেখাবেন। হ্যাঁ, এবং রিলেটেড এক্সামে সবকিছু নিতে পারবো এমনও না। যেমন গুগল অ্যাডস এর সাথে ট্যাগের যে সম্পর্ক, এই সম্পর্কের সাথে কোনো কোশ্চেন নেওয়া যাবে না। হ্যাঁ, কারণ অ্যাড অ্যাকাউন্ট অনেকে ক্রিয়েট করতে পারছেন না। জি। আর আর আমাদের 15 মার্কের হবে হলো ইয়া প্র্যাকটিক্যাল হবে, মানে লেখালেখির। আর বাকিটা হবে যদি আর কি, যদি আমাদের শিডিউল থাকে তাহলে নিবেন হলো এমসিকিউ নিবেন, আর যদি না থাকে তাহলে তো ওই যে 15 মার্কেরই প্র্যাকটিক্যাল 15-এর হবে। উপরে এই 15 দিয়েছেন, আগে 15 দিয়েছেন, তার আগে হুম। 50 দিয়েছেন, এর উপরে গড় করে আপনাদের সার্টিফিকেট নাম্বার আসবে। আচ্ছা, 80-র উপরে হ্যাঁ, 80-র গড় করে উপর মার্ক গড় হবে। নাম্বার বের করে ওনারা সার্টিফিকেট নাম্বার দিয়ে দিবে আপনাদেরকে একটা। তারপরে আচ্ছা মিস, অ্যাসাইনমেন্ট অ্যাটেন্ডেন্সও নিবে, লাইক 80 মার্ক যদি হয় যে প্র্যাকটিক্যাল, তাহলে অ্যাসাইনমেন্ট 10 10 20। ধরবে আর অ্যাটেন্ডেন্সের 10 ধরবে, এগুলোর উপরে গড় করে 100-এ গড় করে আপনাদেরকে দিয়ে দেবে, সার্টিফিকেট মার্কস দিয়ে দেবে। মিস আমাদের যেটা মানে ওই যে মানে যেটা মানে মোটামুটি একটা সার্টিফিকেট, এটা কি 60+ হলে ভালো হবে না? 60+ হচ্ছে পাস নাম্বার। ও, 60+ মার্কস না পেলে আপনাদেরকে সার্টিফিকেট দিবে না। যারা এইটাই। 60% প্লাস পাবে না তারা কখনো সার্টিফিকেট পাবে না। আর ভালো তো 60% প্লাস পেলে তার ভালো না, ভালো হচ্ছে যে 90% প্লাস পাবে। এবং 90% 90+, যাদের এখানে নাম্বার কেউই পাবে থাকবে, না মিস। 90% প্লাস পাবে না কেন? ভালো করে নাই আগের গুলোতে কেউ? অলরেডি তো হিসাব করা হয়েছে, হিসাবে তো দেখলাম যে 90+ কেউই পাবে না। 90+ পেতে হবে, 90+ না পেলে হচ্ছে আপনারা ইন্টার্নশিপের সুযোগ হয়তো বা পাবেন না। হ্যাঁ, 90% প্লাস। ইন্টার্নশিপ 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 দিয়ে কি করবো? সেটা ইন্টার্নশিপ দিয়ে কি করবেন? আপনারা তো যাবেন মার্কেট প্লেসে, এবং মার্কেট প্লেসের জন্য তো হ্যাঁ, আপনার এটাই। ভালো পারফরমেন্স দরকার আছে। হ্যাঁ, এইটাই আছে, আমরা প্র্যাকটিস করবো, একটা সার্টিফিকেট থাকবে, হ্যাঁ, আমরা প্র্যাকটিস সার্টিফিকেট করে আস্তে থাকবে, আস্তে লাইক নিজেদের আপগ্রেড করবো। ইন্টার্নশিপের দরকার নাই, আমরা হইলে মার্কেট হইলো, না প্লেসে হলে যাবো। নাই। কিন্তু অত মাথা ব্যথা নেই এটা নিয়ে। মার্কেট প্লেসে যে হচ্ছে আমাদের ভালো করার জন্য, পারফরমেন্স ভালো থাকার জন্য দেখা যায় যে আমাদের শুরু থেকে পারফরমেন্সটা ভালো করে করে যাওয়ার চেষ্টা করা লাগে। তো সমস্যা নাই, এইটাই। যাদের গ্যাপ আছে, অনেকের অনেক ধরনের গ্যাপ আছে অসুস্থতা বা বিভিন্ন কারণে, সেই গ্যাপগুলো কাটায় উঠবেন, এটা একটা টার্গেট বা গোল থাকবে। অ্যান্ড আপনাদের তো আমি ফাইবারের ক্লাসটা নিয়েছিলাম এই জন্যই, যে আপনারা প্রিভিয়াস বিষয়গুলো নিয়ে রিসার্চ শুরু করার জন্য কি নিয়ে কাজ করবেন মার্কেট প্লেসে। তো ওগুলো করতে থাকেন, আর আমি যে গাইডলাইন আরো দিব, ওই যে প্রবলেম সলভিং ক্লাস হবে যে দুটো, এই দুটো ক্লাসে আরো গাইডলাইন দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা মিস, আপওয়ার্ক যারা ইন্টার্ন করে হুম। ওনারা কি মার্কেট প্লেসে কাজ করে না? হ্যাঁ করে, কিছুদিন করে, 1-2 মাস হচ্ছে ইন্টার্নশিপ করে। 1-2 মাস ইন্টার্নশিপ তার আপনাকে লাইফ টাইমের জন্য রেখে দিবে না। হয়তো এক 3 মাসের মাস জন্য বা মনে 15 করেন, দিনে বা একটা যে তিন কোনো মাসের জন্য মনে একটা প্রজেক্টে আপনাকে কাজ করাইলো, আপনার কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার হলো, দ্যাটস ইট, কোনো পে করবে না উইদাউট পেইং। আচ্ছা মিস, সাপোজ এটা এরকম হয় না যে সাপোজ আপনি আমাদের ক্লাস নিচ্ছেন, এখন ইন্টার্নশিপটা কি আপনার সাথে হতে পারে না? না না, আমার সাথে হয় না, আমি ইন্টার্নশিপের ক্লাস নিই না। ওটা কি অন্য কোনো ইনস্ট্রাক্টর নেবে না? ওটা ইনস্ট্রাক্টর না, ওইটা ইন্টার্নশিপের জন্য আলাদা লোক আছে, লাইক ওনারা হচ্ছে বিভিন্ন কোম্পানি থেকে কাজ আনে, এনে ওনারা কাজ বুঝাই দেবে, লাইক কোনো কোম্পানির সাথে আমরা কানেক্টেড না। মানে সবার দায়িত্ব আলাদা আলাদা, ঠিক আছে, আমাদের কাজ শুধু হচ্ছে ক্লাস নেওয়া, আপনাদেরকে শেখানো। আর যারা ইন্টার্নশিপের কাজগুলো আনে তাদের কাজ হচ্ছে সেই কাজ বুঝে নিয়ে
আপনাদেরকে বুঝিয়ে দিয়ে আপনাদের কাছ থেকে সেভাবে আদায় করে নেওয়া, আবার এই কাজগুলো তাদেরকে বুঝিয়ে দেয়া, তাহলে তারা তো ক্লাস নেয় না ম্যাক্সিমামই। হয়তোবা আচ্ছা। ক্লাস নেয় না, কেউ কেউ থাকতে পারে হয়তোবা ক্লাসও নেই, তারা হয়তোবা ওই ফিজিক্যালি অফিস করছে। অনেক ট্রেনার কিন্তু ওখানে আপনার অফলাইনে অফিস করে। আমরা যেমন অনলাইনে ক্লাস করাই, ওনারা অফলাইনে ক্লাস করায়। তো যখন অফলাইনে ওনারা ক্লাস করায় ওনাদের আরো কাজ থাকে, কারণ যেহেতু ওনাদের ফুল টাইম জব করে ওনারা ওখানে, আমরা তো করি পার্ট টাইম জব। যেসব ট্রেনাররা ফুল টাইম জব করে, হয়তো বা ক্লাস সপ্তাহে প্রতিদিন তার একটা আছে 1.5 ঘন্টা, তো বাকি সে 7-8 ঘন্টা কি করবে, তখন তাদেরকে এই দায়িত্বগুলো দেয়া হয়। বুঝতে পারছেন? ও, আমরা তো হচ্ছে অফলাইন ট্রেনার, অনলাইন ট্রেনার আছে 4-5 জন, তো ওনাদের কাজ এগুলো ওনারা করে থাকে। ও, আবার অনেক সেই ক্ষেত্রে ক্ষেত্রে হলো 90% যারা পাবে মার্কস দেন তারাই শুধু ওটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, ইন্টার্নের জন্য। অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারে সবাই, ওটার জন্যই থাকে না, কিন্তু দেখা যায় যে সিলেকশনে নিবে না আর কি। ও, এটা আচ্ছা। বাদ পড়ে যাবেন, সার্টিফিকেট মার্কসটা দেখবে। ওকে। তো এখন আমাদের গত ক্লাসে গুগল অ্যাডস এর একটা গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট ছিল, সেটা হচ্ছে বিডিং স্ট্র্যাটেজি। বিডিং মানে হচ্ছে আমরা যেই মানে বিডিং আমি নিলামের সাথে তুলনা করেছিলাম, তাই না? যে লাইক হচ্ছে আপনি একটা গাড়ি বিক্রি করবেন, তো আপনি হচ্ছে একটা জায়গায় গাড়ি নিয়ে বসলেন, সো এটা দর দাম, কে কত দাম বলবে, যে যত হাইয়েস্ট দাম বলবে আপনি তাকে দিয়ে দিচ্ছেন, তাই না? তো এরকম আর কি। তো আমরা এখানে আমার অ্যাডটাকে আমি কোন পজিশনে দেখাবো, এবং আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন, যেমন হচ্ছে আমি শুজ নিয়ে কাজ করতেছি, শুজ নিয়ে তো আরো অনেকে কাজ করতেছে, তাই না? তো সেক্ষেত্রে যার বিডিং প্রাইস যত ভালো, বা যে যত হচ্ছে সিস্টেমেটিক্যালি বিডিং প্রাইস প্রাইস হচ্ছে আপনার স্ট্র্যাটেজি ওয়াইজ দিতে পারবে, তার একটা তত ভালো জায়গায় দেখাবে। এবং ওই যে নিলামে আরো যে ক্যাটাগরি অফ অ্যাড আছে, সব অ্যাডের উপরে বা টপে আপনার অ্যাড থাকবে, তাই না? তো এখানে আমরা গুগল অ্যাডের যে আমরা ক্যাম্পেইনটা ক্রিয়েট করেছিলাম, এই যে এখানে বাজেট অ্যান্ড বিডিং, আপনি বাজেট দিয়ে দিলেন, পার ডে আপনি $10 বাজেট একটা কিছু, বা যা আছে আপনার ক্লায়েন্ট যা বলবে সেই ওয়াইজ আপনি একটা বাজেট দিয়ে দিবেন। দেন হচ্ছে বিডিং। বিডিংটা হচ্ছে চেঞ্জ বিডিং হিস্ট্রি। এখান থেকে এই যে এখন এখানে দেখেন ম্যাক্সিমাইজ কনভার্সনস, এখানে এই যে বিডিং এর যে আপনার সেগমেন্ট গুলো আছে, এগুলার আপনার মিনিং বুঝতে হবে, কখন কোন সেগমেন্টটা আপনি চুজ করবেন, কখন আপনি টার্গেটেড সিপিএ নেবেন, কখন আপনি ম্যাক্সিমাইজ ক্লিক বিডিং সেকশনটা চুজ করবেন, কখন ভিউয়েবল সিপিএম চুজ করবেন, কখন ম্যানুয়াল সিপিএম চুজ করবেন, এটা কখন কোন বিডিং সেগমেন্টটা আপনি চুজ করবেন, সেটা আপনাকে এখান থেকে কি করতে হবে, এখান থেকে আপনাকে চুজ করে দিতে হবে। তো এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আমাদের এই শীটে। শীটটা পান নাই আপনারা, পিডিএফটা? আমি এটা এই জন্যই দিয়েছি যে আপনারা এক পেজে সবকিছু, সব তথ্য মানে গুগল অ্যাডসে মোটামুটি একটা ওভারভিউ পেয়ে যাবেন। তখন যখন যে জিনিসটা বুঝতে পারবেন না, একটু চোখ বুলিয়ে নেবেন। এবং আমি টেবিল আকারে দিয়েছি এই জন্য যেন সহজ হয় বুঝতে, যে এই বিডিং স্ট্র্যাটেজিটা কি পারপাসে ইউজ করব, এবং এটা ফিচার কি 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 থাকে, বা কোন কোন বিষয়গুলোতে এরা এরা বেশি জোর দিয়ে থাকে, কোন কোন অ্যাড প্ল্যাটফর্মের জন্য বা অ্যাড সেকশনের জন্য এরা এই বিডিংটা করা হয়। ঠিক আছে? তো ম্যানুয়াল সিপিসি, বা যেটা মেনলি ইউজ হয়ে থাকে হচ্ছে যেটাকে বলা হয় হচ্ছে কস্ট পার ক্লিক। সিপিসি মানে তো আমরা জানি কস্ট পার ক্লিক, তাই না? এটা আপনার যখন চাইবেন যে আপনার বিজ্ঞাপনের কন্ট্রোল ম্যাক্সিমাম আপনার কাছে থাকবে, কিসের কন্ট্রোল, যে আপনি কত পে করতে চান প্রতি ক্লিকের জন্য, আপনি কত পরিমাণ টাকা খরচ করতে চান, সেই নিয়ন্ত্রণ আপনার কাছে যদি রাখতে চান, এই যে কন্ট্রোল ওভার দিস বিট আপনার কাছে থাকবে, এই অ্যাডভার্টাইজমেন্টের বিট, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই ম্যানুয়াল সিপিসি চুজ করব। ঠিক আছে? এবং যখন ইউজুয়ালি বাজেটটা একটু কম থাকে এবং টার্গেটেড কিওয়ার্ড গুলো এখানে কম গুরুত্বপূর্ণ হয়, তখন এই বিডিং স্ট্র্যাটেজি, এই বিডিং আমাদের সেগমেন্টটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো এখন এটা ফ্লেক্সিবল টু সেট বিটস অ্যাট কিওয়ার্ড লেভেল, বাট রিকোয়ার্স অনগোয়িং মনিটরিং অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট। এই যে এটা আর কি, আপনি অনগোয়িং মনিটরিং এবং অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন আপনার নিজের ইচ্ছা মতো। তো সেক্ষেত্রে এই ম্যানুয়াল সিপিসিতে আপনার যেহেতু কন্ট্রোল আছে, তাহলে সিপিসি রেট আপনি কত দিবেন, কত দিবেন সেটা আপনার হাতে কন্ট্রোল আছে। আমি দেব হচ্ছে আমার, এটা হচ্ছে ম্যানুয়াল সিপিসি, এই যে ম্যানুয়াল সিপিসিতে দিব। ম্যানুয়াল সিপিসি আপনার আহ, কত হবে সেই পার্সেন্টেজটা আপনি কোথা থেকে দিতে পারবেন জানেন?
কেউ বলতে পারেন যে সিপিসি রেটটা, লাইক আপনি হচ্ছে আপনার সিপিসি রেট দিলেন হচ্ছে মানে পার ক্লিকে কত টাকা বা কত ডলার কাটবে, এটা হচ্ছে আপনি আপনার হাতে যেহেতু কন্ট্রোল আছে, সেক্ষেত্রে আপনি $1, $2, $3 যে এত ক্লিক ক্লিক করবে যখন, তখন অনলি আমার কাছ থেকে অ্যামাউন্ট কাটবা। এবং সেই অ্যামাউন্টটা কত হবে সেটাকে আপনি মন মতো বসিয়ে দিবেন, নাকি এর কোনো রিসার্চ করার বিষয় আছে? রিসার্চ করার কিছু আছে নাকি? মন যেহেতু আমার হাতে কন্ট্রোল আছে এটার, সো আমি মন মতো বসিয়ে দিলেই তো হচ্ছে, তাই না? না আপু। বসাবো না? কোথায় পাওয়া যায় সিপিসি রেজাল্টটা বলেন তো? কিওয়ার্ড রিসার্চ করেছিলাম কোথায়? লাইক উবার সাজেস্টে। উবার সাজেস্টে প্রত্যেকটা কিওয়ার্ডের একটা সিপিসি রেট দিয়ে দেয় না ওরা? কেন দেয়? সেই সিপিসি রেটটা হচ্ছে একটা ওদের ডেটাবেজের উপর বিল্ড করে দেয়, যে তুমি এই কিওয়ার্ড নিয়ে যদি কাজ করো, তোমাকে সিপিসি রেট ম্যানুয়াল সিপিসিতে দিলে মিনিমাম এত দিতে হবে। একটা কিন্তু আমাদের সিপিসি দেখায়, উবার সাজেস্টে দেখায়, যে টুলে যান এসিএম রা সবগুলোতেই তো দেখায়, তাই না? জি মিস। দেখায় না? হ্যাঁ পরে দেখায়। আমাদের গুগলের যে কিওয়ার্ড প্ল্যানার আছে, এখানে গেলেও কিন্তু দেখাবে। এই যে গুগলের কিওয়ার্ড রিসার্চ টুলটা এখানে আছে না আমাদের? ওই টুলসের মধ্যে টুলস, না? হ্যাঁ টুলস, টুলসে যাওয়ার পরে পারফরমেন্স প্ল্যানার, এই যে এখানে হচ্ছে আহ, আহ, এই যে কিওয়ার্ড প্ল্যানার, এই যে এখানে কিন্তু কিওয়ার্ড রিসার্চ টুল আছে। এখান থেকেও কিন্তু আমরা কি করতে পারবো, কিওয়ার্ড রিসার্চ করতে পারবো ক্যাটাগরি ওয়াইজ। তো এখানেও কিন্তু আমাদের দেখ মানে যত আমাদের কিওয়ার্ড রিসার্চ টুল আছে সকল জায়গাতে কি দেখাচ্ছে আমাদের, এই সিপিসির একটা নাম্বার দেখায়। তো লাইক আপনার $1 দেখালো, বা বাই শুজ অনলাইন, বাই শুজ অনলাইন এই কিওয়ার্ডের সিপিসি রেট দেখালো সাপোজ আপনাকে $1। তবে আপনার বিডিং প্রাইস কত দিবেন, কত থেকে শুরু করবেন? যা থাকবে তা দেয়া দিতে হয় না কেন? কারণ আমি তো হচ্ছে আসলে তাদের সাথে একটা বিডিং রোলে, আমি তাদের সাথে কি করব, একটা কম্পিটিশনে যাচ্ছি। কারণ এখানে আমার যেহেতু আমার নিজস্ব কন্ট্রোল আছে, সো আমি সবার থেকে কম্পিটিশনে যেন আমাকে টপে দেখায়, সেক্ষেত্রে আমি কি করব, অবশ্যই আমি এটা একটা রেশিও আছে গুগল থেকে দেয়া, লাইক আপনার সিপিসি যদি হয় $1, তবে হচ্ছে আপনি $1.5 হচ্ছে আপনার সিপিসি রেট রাখবেন। যদি আপনার টুলে দেখায় $1, আপনি $1.5 দিলেন। এটা সাধারণত কিভাবে আপনি বিড নির্ধারণ করবেন আরেকটু বলে দেই। যদি কিওয়ার্ডের কম্পিটিশন হয় কম, কম্পিটিশন কম বলতে হয় 100-এর মধ্যে আছে এমএসভি, সেক্ষেত্রে আপনি 10 to 20% মতন ধরবেন এক্সট্রা। 100 যদি $1 নিতাম, তাহলে কি $1.20 নিবেন সাপোজ। আর যদি মিডিয়াম কম্পিটিটিভ কিওয়ার্ড হয়, লাইক হচ্ছে 100+, 100+, 500-র মধ্যে, মিডিয়াম এবং কম্পিটিশন মিডিয়াম, সার্চ ভ্যালু ভালো, কম্পিটিশনটা মিডিয়াম। আচ্ছা, আর কম্পিটিশনটা কিন্তু 30-র মধ্যে ধরবেন হচ্ছে কিন্তু লো, ঠিক আছে? 30-র মধ্যে ধরবেন লো। আমি সার্চ ভ্যালুটা বললাম, সার্চ ভ্যালুটা আপনার মাথায় না ঘামালেও হবে এখানে যদিও। লাইক হচ্ছে আপনার একটা কিওয়ার্ড বেস, আপনার শুজ অনলাইন এটা, অথবা বাই শুজ অনলাইন এটা লিখলেন। এটার যদি কেডি মানে কেডিটা যদি 1 থেকে 30-র মধ্যে হয়, সেক্ষেত্রে 10 থেকে 20% এক্সট্রা ধরবেন আপনার সিপিসি প্রাইসের থেকে। আর যদি এটা হয় 30+, 50-র মধ্যে 20 to 30% এক্সট্রা ধরবেন। আর যদি এটা হাই কম্পিটিটিভ কিওয়ার্ড হয়, লাইক হচ্ছে 50+, তখন 30 to 50% এক্সট্রা ধরবেন আপনার যা আসবে সিপিসি রেট তার থেকে। বুঝতে পেরেছেন বিষয়টা? জি ম্যাম। আমাকে যদি $1 দেয়, কত পার্সেন্ট আকারে বাড়বেন আমি রেঞ্জ বলে দিচ্ছি, 10 থেকে 20, লো হলে, মিডিয়াম হলে 20 থেকে 30, তারপর 30 থেকে 50% এক্সট্রা ধরবেন। মানে সর্বোচ্চ $1.50 আপনি ম্যাক্সিমাম ধরতে পারেন $1 সিপিসি যদি দেয়া থাকে আপনার উবার সাজেস্ট বা যে টুল থেকে আপনি রিসার্চ করবেন। এবং সিপিসি প্রাইস দেখবেন অলমোস্ট সেমই থাকে প্রায় সব টুলে। দেন হচ্ছে এনহ্যান্স সিপিসি। এনহ্যান্স সিপিসির কাজ কি? automatically adjust your manual bids to maximize conversions। তাহলে আপনার ম্যানুয়াল কন্ট্রোল যদি রাখতে চান, এবং এখানে কিন্তু কিছু এআই এর সুবিধা দেয় এনহ্যান্স সিপিসিটা, কিন্তু আপনার মডিফাই করা, এই ম্যানুয়াল সিপিসির হচ্ছে মডিফায়ার একটা ভার্সন। এখানে কিন্তু আপনাকে কিছু এআই এর সুবিধা দেয়, এবং এটা
ম্যানুয়াল সিপিসির উপরে ভিত্তি করি, হ্যাঁ, আপনার যে ম্যানুয়াল সিপিসিটা আমরা করি এর উপর ভিত্তি করে ও কি করে, এই এনহ্যান্স সিপিসিটা কি করে, আরো ম্যাক্সিমাম কনভার্সন বা মানে বাড়ানোর চেষ্টা করে, ঠিক আছে, কনভার্সনের সম্ভাবনা বাড়ানোর চেষ্টা করে, এবং ইউসেস মেশিন লার্নিং, এই যে এটা আর কি, যে যেখানে আছে আপনার এআই সহায়তা যদি নিতে চান তাহলে দেখা যায় যে এটা এই ম্যানুয়াল সিপিসিটাকে আরো মডিফাই করে সে নিজে থেকে ম্যাক্সিমাম কনভার্সন আনার চেষ্টা করে। তাহলে আমরা রেগুলার বেজে এটা ইউজ করতাম, এখন সেটার আপডেটেড ভার্সনই হচ্ছে এনহ্যান্স সিপিসি, এটারই হচ্ছে আপডেটেড ভার্সন। বুঝতে পারছেন? দেন হচ্ছে ম্যাক্সিমাম ক্লিক, এই সবই এখানে আছে, তো বের হয়ে চলে আসলাম ক্যাম্পেইন থেকে। ম্যাক্সিমাম ক্লিক দেখেন এখানে দেয়া আছে, আপনি কোনটা বিডিং বিডিং সিস্টেমটা আপনি কোন নেবেন। হ্যাঁ, অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ কনভার্সন, দেখেন এখানে যে অপশনগুলো আছে যে আপনি কি চান, কনভার্সন চান, হ্যাঁ আমি কনভার্সন চাই। দেন হচ্ছে ম্যানুয়ালি সেট বিটস, ম্যানুয়ালি যদি এখানে ম্যানুয়ালিতে এখানে যদি আমি সুইচ করে যাই সেক্ষেত্রে আমাকে এই সেগমেন্টগুলো আসবে। আর অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ কনভার্সন দিলে সেটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সে কিন্তু আমার কনভার্সনটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবে। বিডিং স্ট্র্যাটেজি আমরা তখন গুগলের হাতে ছেড়ে দিলাম। এই অপশনটা যদি নেন আপনি গুগলের হাতে আপনার স্ট্র্যাটেজি ছেড়ে দিলেন, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে আমি অর কি করতে পারেন, এই দুটো ছাড়া আপনি কি করতে পারেন, সিলেক্ট আ বিড স্ট্র্যাটেজি ডিরেক্টলি, মানে আপনি নিজে করবেন তাদের মানে তাদের যেই কাস্টমলি দেয়া আছে, ম্যানুয়ালি যেটা একটা দেয়া আছে ম্যানুয়ালি, আরেকটা দেয়া আছে তারা অটোমেটিক্যালি করবে। ম্যানুয়ালি দিলে ভিতরে গেলে আপনার ম্যানুয়াল অপশনটা পাবেন, আর অটোমেটিক্যালি হচ্ছে তারাই নিজেরাই সেট করে দেয়, গুগলের অ্যালগোরিদম সেট করে দেয়। আর আপনি যখন এটা নিয়ে কাজ করবেন কাস্টম আকারে তখন এখানে আসবেন। এই যে এখানে এখানে কিন্তু এই যে বিডি ইয়াটা বাজেটটা দিব, তো এখানে দেখেন আছে কিন্তু ম্যাক্সিমাম ক্লিক নাই, এই যে ম্যাক্সিমাইজ ক্লিকস, ঠিক আছে, এইটা নিয়ে এখন আলোচনা করতেছি, এই যে ম্যাক্সিমাইজ ক্লিকস। তো ম্যাক্সিমাইজ ক্লিক এটা মূলত কিসের জন্য, অটোমেটিকলি সেট বিট করা হয় বিট টু গেট অ্যাজ মেনি ক্লিক অ্যাজ পসিবল, মানে সর্বোচ্চ ক্লিক পাওয়ার জন্য, এবং এটা ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি করার জন্য কিন্তু আমরা ম্যাক্সিমাইজ ক্লিক বিডিং অপশনটা আমরা চুজ করি। ইট ইজ সিম্পল অ্যান্ড আইডিয়াল ফর ক্যাম্পেইন, কোন ক্যাম্পেইনের জন্য ভালো, যে ওয়েবসাইটের ভিজিটর বাড়ানোর জন্য। হ্যাঁ, ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর জন্য হচ্ছে আমরা এই বিডিং স্ট্র্যাটেজিটা আমরা ইউজ করব, ঠিক আছে। আমার বাজেট অনুযায়ী এটা সেট করে দিলে কি করবে, যখন আমার গোল থাকবে ট্রাফিক আনা, যখন আমার গোল থাকবে কি ট্রাফিক ট্রাফিক আনা ভিজিটর বা আনা। ভিজিটর বেশি প্রয়োজন আমার, তখন আমি কি করব, এই বিডিং স্ট্র্যাটেজিটা নিলে সেট করে দিলে গুগল অটোমেটিক্যালি আমাকে ম্যাক্সিমাম ক্লিক আনার চেষ্টা করবে সেই বিডের মাধ্যমে, বিডটা সেভাবে তারা সে সেট করে দেবে। এবং আমার ওয়েবসাইটে লাইক মনে করেন যে লাইক আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে প্রতিদিন মিনিমাম 1,000 ভিজিটর আসুক ফ্রম দ্য অ্যাড, হ্যাঁ, সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার এটা সেট করলে সে কি করে, ওই যে ম্যাক্সিমাম রেজাল্টটাই কিন্তু নিয়ে আসার চেষ্টা করে। দেন ম্যাক্সিমাম কনভার্সনসে ইউজুয়ালি হচ্ছে আমরা চাই একটা অ্যাকশন মেক হোক, তাই না। কনভার্সনস দ্বারা আমাদের গুগল অ্যাডে কিন্তু যে কোনো ধরনের সেলিং অ্যাকশন মেক করাকে বোঝায়। যেমন আমি এই ওয়েবসাইটে আসলাম, ভিজিট করলাম, পেজগুলোতে গেলাম, এগুলো কিন্তু একটা কনভার্সন, তাই না, বলেন এগুলো কি একটা কনভার্সন না? কিন্তু জি ম্যাম। আপনার এখানে গুগল অ্যাড এর ক্ষেত্রে আপনার এই কনভার্সন বলতে অনলি যে কোনো একটা অ্যাকশন মেক করাকে, সেটা কি অ্যাকশন, হয় কোনো কিছু পারচেস করবে মানুষ, অথবা সাইন আপ করলো আপনার একটা কোনো ফর্মে। এক মিনিট এক মিনিট। সালাম আলাইকুম। সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন?
জি, সবাই ভালো আছে। আপনি কি খবর ভাই? আপনার নাই, গত ক্লাসে মনে হয় ছিলেন মনে হয়। ম্যাম, আমি উপজেলায় আছি, ওই যে এনআইডি কার্ড করার জন্য একটু ঝামেলায় আছি, তবু একটু করে অ্যাড হওয়ার জন্য চেষ্টা করি আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের ক্লাস কিন্তু শেষের দিকে, হ্যাঁ, এখন একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন। প্রবলেমটা জি হলো। ম্যাম, আমি এই যে উপজেলায় আছি এখন, পুরো অনেক ঝামেলা আচ্ছা, পোহাতে হচ্ছে। ঠিক আছে, সমস্যা নাই। আপনি ভিডিওগুলো দেখে নেবেন তাহলেই হবে ফ্রি টাইমে। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। ওকে, তো এখন ম্যাক্সিমাইজ কনভার্সনে কি হবে? এখানে খালি আমার পেজ ভিউ বা পেজ ভিজিট বা পেজ স্ক্রলিং কে কিন্তু এখানে ইন্ডিকেট করছে না। অ্যাড এর ক্ষেত্রে আপনাকে যে কোনো ধরনের একটা অ্যাকশন মেক করাকে বোঝাবে। হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের একটা সাবস্ক্রিপশন বেসড সার্ভিস আছে সাপোজ, সেখানে লাইক আমরা সাইন আপ নিতে চাচ্ছি, যে সাইন আপ করো, আমাদের সাবস্ক্রিপশনটা পারচেস করো, অথবা আমাদের প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা পারচেস করো। ঠিক আছে, তখন এরকম গোল যখন থাকবে যে আমাদের কোনো একটা কনভার্সন চাই এবং ম্যাক্সিমাম কনভার্সন চাচ্ছি, ম্যাক্সিমাম কনভার্সন নিয়ে আসতে পারবে এই ম্যাক্সিমাম কনভার্সন সেকশনটা, মানে যে এখানে এখানে আছে সব, হ্যাঁ, এখানে এগুলো দেখবেন। এই যে ম্যাক্সিমাইজ কনভার্সনস, তাহলে আপনাকে ম্যাক্সিমাইজ কনভার্সেশনস নিয়ে এসে দেবে কি এই ম্যাক্সিমাইজ কনভার্সন বিডিং স্ট্র্যাটেজি। এবং এক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে কিন্তু কনভার্সন ট্র্যাকিং সেট আপ থাকা লাগবে। এখানে কি দেয়া নাই? অ্যাডভার্টাইজিং ফোকাস অন কনভার্সন। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের বলে রাখি, শুনে রাখেন যে কনভার্সন ট্র্যাকিংটা কি? আমার ওয়েবসাইটে যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে প্রত্যেকটা অ্যাক্টিভিটি ট্র্যাকিং আমার সেট আপ থাকতে হবে। সেই কনভার্সন ট্র্যাকিং কিভাবে সেট করতে হয় সেটা আজকে দেখাবো, আমরা দেখব। এবং কোন রিলেটেড ক্যাম্পেইনের জন্য এটা বেশি ভালো কাজে দেয় জানেন? এটাও কিন্তু ওয়েবসাইট ট্রাফিকের জন্য ইউজ করে থাকে, কারণ ওয়েবসাইটে যে আমার ভিজিটর যাচ্ছে, ভিজিটাস সাপোজ এই বাটনে ক্লিক করে যাচ্ছে, একটা ভিজিটর গেল, এটাও কিন্তু একটা কনভার্সন মেক হলো। তারপর আপনার ওয়েবসাইটে ট্রাফিক নেওয়ার জন্য, এবং অথবা আপনার প্রোডাক্টটাকে পারচেস করাবেন, ট্রাফিকটাকে ভিজিট করছে কি পারপাস? প্রোডাক্ট পারচেস পারপাস। তো এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এই টাইপ অফ ক্যাম্পেইনের জন্য আমরা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন বিডিং স্ট্র্যাটেজিটা চুজ করে থাকি। ঠিক আছে, দেন হচ্ছে আপনার টার্গেটেড সিপিএ। টার্গেটেড সিপিএ এর সাথে কি পরিচিত আপনারা? জি ম্যাম, কালকে তো ম্যাম, আমি বলছিলেন। জানি না টার্গেটেড সিপিএটা। এটা হচ্ছে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে গুগল তিনটা আহ, আমাদের যে বিডিং স্ট্র্যাটেজি মেইনলি ফলো করে সেটা বলেছিলাম। সেটার মধ্যে একটা সেকশন ছিল কস্ট পার অ্যাকুইজিশন, সিপিএ, টার্গেটেড সিপিএ। সেটা এখানে অটোমেটিকলি সেট বিট হেল্প করবে আমাদেরকে কিভাবে অ্যাজ মেনি কনভার্সনস অ্যাজ পসিবল অ্যাট ইওর টার্গেটেড কস্ট পার অ্যাকুইজিশনে, মানে ম্যাক্সিমাম, এরও কাজ হচ্ছে ম্যাক্সিমাম কনভার্সন নিয়ে এসে দেওয়া। বাট এটা অ্যাডভার্টাইজ ফোকাসড অন কস্ট কন্ট্রোল। হ্যাঁ, ফোকাস করে কস্ট কন্ট্রোল করতে, এবং আইডিয়াল অ্যাডভার্টাইজ হু ওয়ান্ট টু কন্ট্রোল দ্য কস্ট অ্যাকুইজিশন সাচ এস সাইন আপ অর পারচেজেস। এগুলার কস্ট অ্যাকুইজিশন হচ্ছে যারা নিজস্ব কন্ট্রোলে রাখতে চায় তাদের জন্য টার্গেটেড সিপিএ। এটার জন্য কিন্তু আবার ম্যান্ডেটরি না যে আপনার কনভার্সন ট্র্যাকিং থাকা লাগবে। আপনার কনভার্সন ট্র্যাকিং থাকাতে হবে, সেটা ম্যান্ডেটরি না টার্গেটেড সিপিএ তে। টার্গেটেড রিটার্ন অন অ্যাড স্পেন্ড, ROAS, এর কাজটা কি? নাম অনেকগুলা পরিচিত, আবার অনেকগুলা, এগুলো কিন্তু কিছু কিছু আলোচনা করা হয়েছিল আমাদের সেকেন্ড ক্লাসে। আমরা কিছু জার্গনস সম্পর্কে জানছিলাম ডিজিটাল মার্কেটিং এ। ওখানে কিন্তু এখানকার অনেকগুলা বিষয় ছিল, কিন্তু অনেক পাস্ট বিষয়, ওগুলো নিয়ে কাজ হয় নাই তখন, এই কারণে হয়তো অনেকে ভুলে গেছে। ROAS হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। এটা ব্যবহার করবেন যদি আপনার ইনভেস্টের উপরে আমি নির্দিষ্ট পরিমাণ আমি একটা রিটার্ন চাচ্ছি। আমাকে কি করবে? সে স্বয়ংক্রিয়ভাবে বিট সেট করে আমাকে সর্বাধিক সে রিটার্ন নিয়ে আসতে সাহায্য করবে। এবং এটা বেস্ট ফর, ওইখানে বলা আছে কি, ই কমার্স অর হাই ভ্যালু কনভার্সনস এর জন্য। ঠিক আছে, জাস্ট খালি কজেস গুলা জেনে রাখেন, জাস্ট ক্লায়েন্টের গোল বুঝবেন, বুঝে বুঝে ওইটা খালি সিলেক্ট করে দিবেন, তাইলেই হবে। ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু কি জিনিস? এটা এমন একটা বিডিং স্ট্র্যাটেজি যেখানে কি করবে, গুগল আপনাকে অটোমেটিক্যালি সেট করবে বিড। কিসের জন্য? টু ম্যাক্সিমাইজ ইওর বাজেট টু টোটাল
বাজেট টোটাল কনভার্সন ভ্যালু রেভিনিউ অ্যাডভার্টাইজ উইথ conversion value focus on maximize revenue or value from conversion such as product purchase with different price point. Okay. লাইক হচ্ছে আমার মোট যে কনভার্সন ভ্যালু আছে, ঠিক আছে, আমার যে মোট কনভার্সন ভ্যালু আছে আহ, এটা শেষ ম্যাক্সিমাম নিয়ে আসার জন্য চেষ্টা করে এই বিডিং স্ট্র্যাটেজি থেকে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার রেভিনিউ, তারপরে লিডস এর ভ্যালু, ঠিক আছে, বা অন্যান্য যে আমাদের মানগুলো আছে সেগুলো বাড়ানোর জন্য কার্যকর ভূমিকা রাখে কিন্তু এই আপনার আরো না ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুটা। ঠিক আছে, এবং এটা আপনি ব্যবহার করবেন ওই সময়টা টার্গেট নেবেন যে যখন আপনার গোলটা ম্যাক্সিমাম কনভার্সন এনে দিবে বলতেছে, তাই না? অনলি ম্যাক্সিমাম কনভার্সন আপনার গোল না, বরং হচ্ছে কনভার্সনের ভ্যালু, মানে মানটা ঠিক থাকে। ভ্যালু যখন লাইক হচ্ছে ভ্যালুটা আমরা ঠিক রাখতে চাই, বা গুণগত মান যেটা বলা হয়, যে প্রত্যেকটা অ্যাকশনের গুণগত মান ঠিক রেখে কি করা হয়, মানে শুধু কনভার্সন আনবে না, সে ভ্যালুটাও ঠিক রাখে, তখন ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুটা চুজ করা হয়। এবং এখানে আপনার ভ্যালু বলতে হচ্ছে আপনার যে ভিজিটররা আছে, হ্যাঁ, সেই ভিজিটরদের ভ্যালু আনলি বোঝানো হয় নাই কিন্তু, এখানে হচ্ছে আপনার প্রোডাক্টের ভ্যালুকে বোঝানো হয়েছে। লাইক হচ্ছে আমার ওয়েবসাইট যদি ই কমার্স হয়, আমি হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু চাচ্ছি শুজের উপরে। কোন শুজগুলা, যে শুজগুলার রেট হচ্ছে 1,000 টাকার মধ্যে। ঠিক আছে, এখানে কিন্তু একটা ভ্যালু নেই, মানে কনভার্সন ম্যাক্সিমাম আনবা, বাট কার ম্যাক্সিমাম কনভার্সন আনবা, যে শুজের প্রাইস হচ্ছে 1,000 টাকা। ঠিক আছে, সেই ভ্যালুটাকেও ইন্ডিকেট করে এবং সেই ভ্যালুর সে মানটাকে ঠিক রাখে আর কি। মানে এই যে কনভার্সনটা আপনি আনবে ম্যাক্সিমাম, বাট এই যে আপনি মানটা ধরে দিবেন, সেই মানটা ঠিক রাখবে। মানে আমাদের যেই নাম্বার অফ যে প্রোডাক্টের প্রাইস বা প্রোডাক্টের সাইজ বা প্রোডাক্টের কালার, যে কোনো কিছু দ্বারা আপনি হচ্ছে মানটাকে নির্ধারণ করে দিতে পারেন। ঠিক আছে, দেন হচ্ছে টার্গেট ইমপ্রেশন শেয়ার। টার্গেট ইমপ্রেশন শেয়ার এটা কি? সেট বিডস টু শো ইউর অ্যাড ইন স্পেসিফিক পার্সেন্টেজ অফ অকশনস ফর রিলেভেন্ট সার্চেস। আচ্ছা, এই ইমপ্রেশন ফর ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য মূলত এটা হয়, এবং এই ইমপ্রেশন আপনাকে ম্যাক্সিমাইজ করবে অনলি কিছু পার্সেন্টেজ অফ পিপুলের কাছে। পার্সেন্টেজ অফ পিপুলের কাছে, দেখেন এটা পার্সেন্টেজ অফ পিপুলের কাছেই তো যাবে যাদেরকে আপনি টার্গেট করেছেন। কোথায়? ডেমোগ্রাফিক্যালি আপনি টার্গেট করেছেন না, ডেমোগ্রাফিক্যালি, বা হচ্ছে আপনার অডিয়েন্সের বিহেভিয়ার ওয়াইজ আপনি তো টার্গেট করে রাখছেন আপনার টার্গেট সেকশনে। যে এই যে এখানে টার্গেটিং এ এসে আমরা টার্গেট করেছি না, ক্লায়েন্টের অডিয়েন্স সেগমেন্ট ওয়াইজ, ডেমোগ্রাফিক ওয়াইজ, তারপরে কিওয়ার্ড ওয়াইজ আমি টার্গেট করেছি। সো অনলি সে টার্গেটেড মানুষদেরকে তো দেখাবে, এটা তো আমরা জানি। কিন্তু এই বিডিং স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনাকে এই যে এই প্রসেসটা স্মুথ করবে, আপনাকে এনশিওর করবে যে আপনার সার্টেন ভিজিবিলিটি ফর ইউর অ্যাড ইউজফুল ফর ক্যাম্পেইন, মানে অনলি ওই টাইপস অফ পিপলের কাছে ম্যাক্সিমাম নিয়ে যাওয়ার ট্রাই করবে এই স্ট্র্যাটেজির থ্রুতে। ঠিক আছে, দেন ম্যানুয়াল সিপিএম বা কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন, এটা আমরা গত ক্লাসে আলোচনা করে ফেলেছি। তো এই কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশনে কি হবে, আপনি একটা বিট সেট করবেন যে পার 1,000 ইমপ্রেশনে আপনার কাছ থেকে চার্জ করবে, এবং এটা গুড ফর ডিসপ্লে নেটওয়ার্ক কিন্তু, সুইটেবল ফর ক্যাম্পেইন ফোকাসড অন যারা হচ্ছে ব্র্যান্ডের ভিজিবিলিটি বাড়াতে চায়, লাইক আপনি হচ্ছে অ্যাওয়ারনেস বিল্ড করতে চান। দেন হচ্ছে এনগেজমেন্ট আর কনভার্সনস, আপনার সেল দরকার নাই, আপনার এনগেজমেন্ট দরকার নাই, আপনার হচ্ছে ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়াবেন। তার মানে আপনার অবজেক্টিভটা কি থাকবে এখানে অ্যাডের, বলেন তো? ডিসপ্লে ক্যাম্পেইন। না, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আর অ্যাডের টাইপ থাকবে ডিসপ্লে নেটওয়ার্ক। অ্যাডের আপনার টাইপটা থাকবে ডিসপ্লে, কিন্তু আপনার অবজেক্টিভটা হচ্ছে অ্যাওয়ারনেস অবজেক্টিভ থাকবে। ঠিক আছে, আজান দিয়ে দিল আজকে তো তাড়াতাড়ি। আচ্ছা, দেন হচ্ছে ভিউয়েবল সিপিএম।
মানে ভিউয়েবল কস্ট পার 1000 ইমপ্রেশন, ভিউয়েবল কস্ট পার মিলিয়ন, মিলিয়ন ইমপ্রেশন আর কি বোঝায়, যাই হোক 1000 ইমপ্রেশন, যেটা বলেন 1000 ইমপ্রেশন আর মিলিয়ন, কস্ট পার মিলিয়ন, বা এটাকে আমরা কস্ট পার 1000 ইমপ্রেশনও বলা হয়। আহ, আচ্ছা, একটা হচ্ছে ছিল, এটা ছিল ম্যানুয়াল তাই না, ম্যানুয়াল সিপিএম ছিল, আর এটা হচ্ছে ভিউয়েবল। ভিউয়েবল সিপিএম হলো একটা এমন একটা বিডিং স্ট্র্যাটেজি যেখানে আপনার আমরা যেটা শুধুমাত্র তখনই পে করব যখন বিজ্ঞাপনটা ব্যবহারকারীদের স্ক্রিনে ভিউয়েবল অবস্থায় প্রদর্শিত হয়। তার মানে কি, ভিউয়েবল অবস্থা মানে কি জানেন, এই যেখানে বলা আছে, এই যে বলতেছে ensure your ads are only count when they are likely to be seen, improving the quality of impression। তো এই কোয়ালিটি অফ ইমপ্রেশন বা ভিউয়েবল হওয়া মানে কি জানেন, আপনার বিজ্ঞাপনটা মিনিমাম 50% অংশ সে দেখেছে। লাইক এটা হচ্ছে আপনার ইসের অ্যাড, কি বলে, ইউটিউবে সার্চ লাইক একটা অ্যাড আসলো, সেটা মিনিমাম আপনি কি করেছেন, 50% অংশ দেখেছেন। যেটা আপনার ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে হতে পারে তাই না, ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে হতে পারে। তো যখন এটা ভিউয়েবল হয়, বা হচ্ছে এটা হয় কি আপনার কি আরেকটা কি বলতেছে এটাকে, কোয়ালিটি অফ ইমপ্রেশন, কোয়ালিটি অফ ইমপ্রেশন আর ভিউয়েবল হওয়া মানে হচ্ছে মিনিমাম 50% দেখা হয়েছে। এবং এটা ডিসপ্লে অ্যাডে, আমাদের যে ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে যে ব্যানার অ্যাডটা হয় না, যেমন ইউটিউবে ব্যানার থাকতে পারে, ওয়েবসাইটের পাশে ব্যানার অবস্থায় থাকে, এই ধরনের অ্যাডগুলোকেও কিন্তু ধরা হয়। এবং এখানে গোলটা থাকে ইউজুয়ালি ভিডিও কন্টেন্টটাকে একটু লং টাইম দেখানোর জন্য। এবং গুগল এখানে প্রতি হচ্ছে 1000 ভিউয়েবল ইমপ্রেশনের জন্য আপনার বিডের খরচ কাটবে। এটা ম্যানুয়াল সিপিসিতে কি করে, 1000 ইমপ্রেশনের বিপরীতে আপনার কাছ থেকে একটা অ্যামাউন্ট কাটছে, সেটা ইমেজ বেসড কন্টেন্ট হইতে পারে, ভিডিও বেসড হতে পারে। আর এখানে হচ্ছে আপনার ভিডিওটা ভিউয়েবল হবে যখন এই 1000 মানুষের কাছে যাচ্ছে, তার বিনিময়ে কাটবে, কিন্তু সেটা যখন ভিউয়েবল হবে মানে মিনিমাম 50% আপনার ওই ভিডিও একটা যখন দেখা হবে, তখন আপনার কাছ থেকে কাটবে। তো এই বিডিং স্ট্র্যাটেজি গুলা নিয়ে কি কিছু হলেও কি ধারণা পেয়েছেন নাকি, না কিছুই মাথায় ঢোকে নাই, মাথার উপর উঠে গেছে সব, কোনটা? ধারণা পাইছি ম্যাম। কিছুটা হলেও ধারণা পেয়েছেন তাই না? তো এগুলো নিয়ে আরো পড়াশোনা করবেন, এগুলো নিয়ে আরো পড়াশোনা করবেন, বাট আমি ওভারভিউ ধারণা দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এখন এখন আমরা যে কাজটা করব, এখন হচ্ছে আমরা রিমার্কেটিংটা আজকে দেখে ফেলবো। গুগল অ্যাডস দেখলাম না, এখন অ্যাডস এর রিমার্কেটিং দেখবো। এখন গত ক্লাসে আমরা যে একটা অ্যাড রান করেছিলাম, আম, এই যে অ্যাডটা রান করছিলাম, হ্যাঁ, এই অ্যাডের থ্রুতে সাপোজ আমার ওয়েবসাইটে অনেক মানুষজন আসছে, হ্যাঁ, এই যে পেট ওয়ার্ল্ড আমাদের সাইটে আমাদের ওই প্রোডাক্টটাতে অনেক মানুষজন আসছে, এসে ভিজিট টিজিট করছে লিঙ্কে ক্লিক করে, হ্যাঁ, হয়তো বা 2-4টা আমাদের, বা লাইক 1000 মানুষের কাছে গিয়েছিল, 100 মানুষ পারচেস করেছে, আর 100 মানুষ এসে ভিজিট করে চলে গেছে। ওই যে 100 মানুষ এসে ভিজিট করে চলে গেল, তাই না, 100 মানুষ আসলো, এসে ভিজিট করে কি করলো, আপনার এখান থেকে আবার চলে গেছে, তাই না? এখন আপনার গোল থাকবে ওই যে 100 মানুষ চলে গেছিল, এখন আর আপনি 1000 মানুষকে দেখাবেন না ad। হ্যাঁ, লাইক আপনাকে এই অ্যাডটাতে হয়তোবা 2000 মানুষের থেকে আপনি 1000 ইমপ্রেশন, বা লাইক লাইক 1000 মানুষের কাছে রিচ করছে, তার থেকে আপনি 1000 মানুষের কাছে রিচ করেছে, আপনি 100টা সেল পেয়েছেন, আর 100টা আপনি কনভার্সন, অন্যান্য কনভার্সন পেয়েছেন, যেগুলো হচ্ছে সে ওয়েবসাইটে সে ভিজিট করছে, অ্যাড টু কার্ট করছে, আবার চলে গেছে। এখন আজকে আর হচ্ছে আমরা কি করব না, ওই 1000 মানুষের কাছে পাঠাবো না, কি করব, ওই যে 100 জন মানুষ ভিজিট করছিল, তারা কিন্তু আমার বিজনেস সম্পর্কে জানে, বা এই প্রোডাক্ট সম্পর্কে কিছু ধারণা নিয়ে গেছে ওয়েবসাইটে ভিজিট করে, হয় ভিজিট করছে, কিছু একটু কাট করছে, টাকা পয়সা নাই, বা ভুলে গেছে, বা দেখে গেছে প্রোডাক্ট। এখন তাদেরকে অনলি ওই 100 জনকে টার্গেট করলে আমার সেল হওয়ার পসিবিলিটি বেশি না, বলেন? এই যে এই অ্যাড থেকে যে 100 জন আসছিল, এখন তাদেরকে যদি আমি টার্গেট করি, আমার সেল হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে না? জি ম্যাম। জি মিস। হ্যাঁ, অথবা অথবা আমার অসংখ্য অ্যাড থাকতে পারে, এবং শুধু ওই অ্যাড থেকে আমি কেন আবার রিটার্গেট করব? আমার ওয়েবসাইটে তো এমনিতেও নর্মাল ভিজিটর আসতে পারে, ফ্রম সোশ্যাল মিডিয়া আসতে পারে, ফ্রম ওয়েবসাইটের সার্চ থেকে, তাই না? তাহলে আমি বিভিন্ন ওয়েতে কি করতে পারি, তাদেরকে রিটার্গেট করতে পারি, যে তোমরা তো আমার ওয়েবসাইট বা বিজনেস সম্পর্কে জানো, এখন তোমাদের কাছে আমি আবার অ্যাড দেখাবো, যেন তোমাদের ইন্টারেস্ট আরো বেড়ে যায়, সেই পারপাস।
তো এই রিমার্কেটিং এর জন্য আমাদের কি করতে হবে? রিমার্কেটিং এর একটা ট্যাগ সেট আপ করতে হবে। কোথায়? ট্যাগ ম্যানেজারে। তারপরে হচ্ছে আমরা এখানে রিমার্কেটিং এর অডিয়েন্স সেগমেন্ট সাজাবো, তারপরে রিমার্কেটিং ক্যাম্পেইন সেট আপ করবো। তো এই 3টা স্টেপ আমাদের কাজকে কমপ্লিট করতে হবে। বিফোর দ্যাট আরো 2টা টাস্ক আছে। সে 2টো টাস্ক কি? এই গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে এই অ্যাড ম্যানেজারটাকে ইন্টিগ্রেশন ঘটাবো। কিভাবে? সেটা খুব সিম্পল। আহ এখানে এই যে টুলস। মিস, একটা প্রশ্ন করি, একটা ছোট একটা প্রশ্ন করি যে আমাদের এই যে এই এসইওর সাথে কি এই যে এদের তো কোনো সম্পর্ক নাই? না না, এসিওর সাথে তো সম্পর্ক নেই। আচ্ছা ঠিক আছে। এটা এত অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ এইটাই আর কি, এইটা জানা। আচ্ছা দেখেন, আমি আছি রাইট নাও কোথায়? গুগল অ্যাড অ্যাকাউন্ট। এখানে আমি গেলাম টুলসে। টুলস থেকে এখানে আছে হচ্ছে আপনার ডেটা ম্যানেজার নামে একটা সেকশন। দেখেন এই যে ডেটা ম্যানেজার। ডেটা ম্যানেজারে আসার পরে উম, এই যে ম্যানেজ সেকশনে যাবেন। আপনার আমার যেমন এখানে নাম দেখাচ্ছে, আপনাদের নাম দেখাবে না। আপনারা যাবেন ম্যানেজ সেকশনে। ম্যানেজ সেকশনে আসার পরে আপনাদের এখানে এরকম আমার নাম দেখাচ্ছে, আপনাদের এরকম নাম দেখাবেন, অনলি গুগল ট্যাগ আকারে দেখাবে, এখানেই কোডটা পাবেন। কিন্তু আমার এখানে আরেকটা সাইটের সাথে ইন্টিগ্রেট করার জন্য এরকম দেখাচ্ছে। তারপরে এখানে আসার পরে এই যে কোডটা, এই কোডটা আমার লাগবে, ডেস্টিনেশন আইডি। ডেস্টিনেশন আইডি এই যে AW দিয়ে শুরু হয়েছে 25, এই আইডিটা আমার লাগবে। কেন লাগবে? এই কোডটা দ্বারা আমি এই গুগল অ্যাড অ্যাকাউন্টকে ইন্টিগ্রেট করব এই ট্যাগ ম্যানেজারের সাথে। কিভাবে? এখানে ট্যাগ সেট আপ করতে হবে গুগল অ্যাডের। কি ট্যাগ? কিভাবে? এই যে যাবেন ট্যাগসে। আমাদের অনেক গুগল অ্যানালাইটিক ট্যাগ ছিল, তাই না? এখন এখান থেকে নিউ নিবেন, ট্যাগ কনফিগারেশনে যাবেন। ট্যাগ কনফিগারেশন আসার পরে এই দেখেন গুগল ট্যাগ, দেখছেন? গুগল ট্যাগ আইকনও সেম। এই যে ট্যাগ আইডি, এই আইডিটা আপনি এখানে পেস্ট করবেন। পেস্ট করে দিলাম, ব্যাস। এখানে স্পেস আছে কিনা একটু আমি দেখি। হ্যাঁ স্পেস ছিল তো, স্পেস থাকলে হবে না, ব্যাক স্পেস দিবেন। কপি করে আনছি, এখানে স্পেস তৈরি হয়ে গেছে। দেন এটা নামটা কি লিখে দিতে হবে? এটা হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্ট ট্যাগ। ঠিক আছে, গুগল অ্যাড অ্যাকাউন্টের ট্যাগ এটা আপনার। সেভ ট্যাগ, রিগার মিগার পরে করবো না। ডান। তাহলে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টটা এখানে ট্যাগ হলো। এখন আমি বললাম রিমার্কেটিং এর আগে আমার 2টো কাজ করার ছিল। নাম্বার 1 কাজ ডান, নাম্বার 1 ইজ ডান। এখন আমাকে কি করতে হবে? কনভার্সন ট্র্যাকিং করতে হবে। মনে আছে একটু আগে আলোচনা করে আসলাম কনভার্সন ট্র্যাকিংটা কি, হালকা বললাম। এটা কি করবে? আমার ওয়েবসাইটে যে আমার ভিজিটররা আছে, আসার পরে কে কোন ধরনের অ্যাক্টিভিটি করতেছে বা কয়জন করতেছে। অ্যাক্টিভিটি বলতে এখানে কিন্তু অনলি আপনার লাইক আপনার প্রোডাক্ট পারচেজ, ফর্ম পূরণ বা সাবস্ক্রিপশন, বা আপনি সকল ধরনের অ্যাক্টিভিটি দেখতে পারবেন, লাইক আপনার পেজ ভিউ, সকল ধরনের কনভার্সন দেখতে পাবেন কনভার্সন ট্র্যাকিং এর জন্য। সো সেই কনভার্সনটা কিভাবে ট্র্যাকিং করব আমরা? চলে যাব আবার গুগল অ্যাকাউন্টে। গুগলে আসার পরে এই যে হোমে আসি, কিন্তু চলে যাবেন হচ্ছে গোলস। টুলস না, এখন আর গোলস। গোলস থেকে এখানে কনভার্সন, ক্রিয়েট কনভার্সন অ্যাকশন পাইছেন? ক্রিয়েট কনভার্সন অ্যাকশনে যাবেন। যাওয়ার পরে কনভার্সন অ্যাকশনটা চাচ্ছেন কার জন্য বলেন তো? ওয়েবসাইট, অ্যাপ, না ফোন কল, না ইম্পোর্টেড আর অন্য কোনো আপনার গুগল অ্যানালাইটিক বা অন্য কোনো থার্ড পার্টি টুল আছে কিনা? না, আমরা হচ্ছে ওয়েবসাইটের জন্য। তো আমার ওয়েবসাইটের ইউআরএলটা ছিল যেটা .io পর্যন্ত, ইউআরএলটা কপি করতেছি। এখন সেটা স্ক্যান করবে। হুম, সি মোড সেটিংস দিয়ে পুরো পেজটা লোড নিয়ে নেবে। সি মোড সেটিংস দিলাম। এখন এটার নাম তো, ওয়েবসাইটটা তো দিলাম গোল অ্যান্ড কনভার্সন, গোল অ্যান্ড অ্যাকশন অপটিমাইজেশন। সিলেক্ট ক্যাটাগরি, কি দেখতে চান? কোন ধরনের কনভার্সন দেখতে চান? কোন ক্যাটাগরি অফ কনভার্সন দেখতে চাচ্ছেন? লাইক আমি দেখতে চাচ্ছি পারচেস। পারচেস, কে পারচেস করলো, বা কে অ্যাড টু কার্ট করলো, বা কে হচ্ছে আপনার এখানে পেজ ভিউ করলো। দেখেন এই অপশনগুলো আছে, আদার্সে গেলে আরো আছে।
হ্যাঁ, তারপরে তারপরে এখানে আছে কনভার্সন নেম, একটা নাম দিতে বলতেছে, নামটা কি এডিটেবল? কনভার্সন নেম এটা হচ্ছে কি নাম এটা দেব? অ্যাড টু কার্ট দিলাম না? অ্যাড টু কার্ট, আমি অ্যাড টু কার্ট। আমি যেটা আমি যেটা দেখতে চাচ্ছি ওইটাই এখানে দিব। হ্যাঁ, এন্ড এখানে কিন্তু অটো নিয়ে নিচ্ছে। তারপর আপনি যদি ইউআরএল না রেখে অ্যাড টু কার্ট অফ পেট পেট ওয়ার্ল্ড এটা লিখে দিতে পারেন, বা এই যে পুরোটা কিন্তু এটাই লিখছে নামটা, মানে ওরা অটো নেয়, এটা নামটা ম্যাটার করেন, আপনি যাই দেন। এই যে অ্যাড টু কার্ট পেজ লোড, এই যে এই পেজের এই ফুল ওয়েবসাইটের আপনি জাস্ট নামটাও দিতে পারেন, সমস্যা নাই। দেন হচ্ছে ভ্যালু, ভ্যালুর এখানে আবার তিন ধরনের, একটা দুটো অপশন দেওয়া যাবে বা তিনটা ভ্যালু সেকশন। এই যে এখানে দেওয়া আছে ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন, এটা মানে কি? এটা সিলেক্ট করা হয় যখন হচ্ছে লিড জেনারেশন টাইপের অ্যাডের জন্য আমরা লাইক হচ্ছে সাবস্ক্রিপশন, যদি আমি এটা দিতাম হচ্ছে এটা, যে সাইন আপ কয়জন করলো, বা বুক অ্যাপয়েন্টমেন্ট কয়জন করছে, বা সাবমিট করছে লিড ফর্ম কয়জন। হ্যাঁ, তো এই ধরনের যদি আমার এখানে অ্যাকশন হতো, তখন হচ্ছে এই ভ্যালু সেকশনে আমরা কি করতাম, এখানে অ্যামাউন্ট ওরা ডিফল্টে 1 দিয়ে রাখছে। তো সেখানে এখানে ইউজুয়ালি হচ্ছে একটা অ্যাকশনের জন্য এখানে ইউজুয়ালি 50 সেন্ট টু $1 মতন খরচ হয়ে থাকে। এবং ই কমার্সের ক্ষেত্রে আমরা হচ্ছে যদি আমাদের লাইক আমাদের প্রোডাক্ট বেজ ওয়েবসাইট, সেক্ষেত্রে আমরা ই কমার্স সাইটের যে ক্ষেত্রে আমরা কি করতে পারি, উম, এই যে এইটা চুজ করব, ইউজ ডিফারেন্ট ভ্যালু ফর ইচ কনভার্সন। কারণ কি? কারণ ভ্যালু বলতে কিন্তু এখানে আপনার প্রোডাক্টের মান বোঝাচ্ছে। এখন আমার এখানে অ্যাড টু কার্ট যারা করছে, তারা বিভিন্ন দামের প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতে পারে, তাই না? আমি চাচ্ছি সকল ধরনের প্রোডাক্ট যারা অ্যাড টু কার্ট করছে তাদের ভ্যালু দেখাও। তো সেক্ষেত্রে এখানে এটা আমার এনাবল হতে দিচ্ছে না। এটা কারণ একটা হইতে পারে যে এই ওয়েবসাইটটা আসলে ই কমার্স বা ই কমার্সের সাথে ই কমার্স ওয়েবসাইট না, বা ই কমার্সের কোনো প্লাগইন দ্বারা এটা বোঝানো নাই যে এটা ই কমার্স সাইট, দ্যাটস ওয়াই মেবি এটা ডিসেবল হয়ে আছে। তাহলে এটা কি করব আমরা, যে ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসের প্রোডাক্টের অ্যাড টু কার্ট যেন দেখায় ফর ই কমার্স সাইট, তখন ইউজ ডিফারেন্ট ভ্যালুটা চুজ করব। আর এটা ডোন্ট ইউজ ভ্যালু মানে এটা হচ্ছে আমরা মানে কোনোটাই না আর কি, তো এটা কখনো ইউজ হবে না। ইউজুয়ালি এই দুটা ইউজ করবেন, এটা লাইক সাবস্ক্রিপশন বেস বা হচ্ছে আপনার সাইন আপ টাইন আপ ফর্ম ফিল আপ টাইপের ওগুলোর জন্য এটা আমরা নিতে পারি। এখানে ডলার ডিফল্টে 1 থাকতে পারে, সমস্যা নেই। আর ই কমার্সের জন্য আমরা এটা চুজ করবো, ওকে। আর কাউন্ট, কাউন্ট মানে কাউন্ট হচ্ছে ই কমার্সের জন্য এভরি, আর সাবস্ক্রিপশনের জন্য হবে 1। এটা মানে কি জানেন? এখানে বলতেছে সিলেক্ট হাউ মেনি কনভার্সনস টু কাউন্ট পার ক্লিক অর ইন্টারেকশন, মানে এক্সাম্পল দিয়ে বোঝায়, ক্লিয়ার হবেন। আহ, এখন জুরুন মজুমদার ভাই মনে করেন যে দারাজের ওয়েবসাইটে গেল, গিয়ে ওই ওয়েবসাইটে উনি হচ্ছে দুইটা শুজ অ্যাড টু কার্ট করছে, উনি যে একটা ওয়ালেট অ্যাড টু কার্ট করছে, উনি যে একটা হচ্ছে ট্রাভেল ট্রলি অ্যাড টু কার্ট করছে। তো উনি মানুষ একজন, একটা ব্রাউজার থেকে বা একটা অ্যাড্রেস থেকে উনি 5টা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলো। তাহলে 5টা কিন্তু তার আলাদা আলাদা কনভার্সন হিসেবে, মানে আলাদা আলাদা অ্যাকশন হিসেবে কাউন্ট হবে। অ্যাড টু কার্ট সবগুলা কনভার্সনই হচ্ছে অ্যাড টু কার্ট, বাট আলাদা আলাদা কনভার্সন হিসেবে কাউন্ট হবে, কারণ সে 5টা প্রোডাক্টে ইন্টারেস্ট দেখাইছে। আর যখন ফর্ম ফিল আপ করলেন, মনে করেন যে আমি যে হচ্ছে উবার সাজেস্টে ফর্ম ফিল আপ করলাম, বা ক্যানভাতে ফর্ম ফিল আপ করলাম, বা কোনো একটা সাবস্ক্রিপশন পেজে যে ফর্ম ফিল আপ করলাম, মানুষ আমি একজন একটা মেল দিয়ে যদি আমি 10-12 ফর্ম ফিল আপ করি, তাহলে আমার তথ্য আমার ইমেল অ্যাড্রেস তো সেমই থাকতেছে। সো যদি আমি মাল্টিপল টাইমস ফর্ম ফিল আপ করি, আমার মাল্টিপল টাইমের ডেটা কি দরকার আছে এখানে? দরকার নাই। তো তখন অনলি 1 দিব, যে একটা একটা ইভেন্ট কাউন্ট করবা, প্রত্যেক মানুষের একটা ইভেন্ট কাউন্ট করবা, আর এখানে প্রত্যেকটা মানুষের সবগুলা ইভেন্ট কাউন্ট করবা। অ্যাড টু কার্টের, অ্যাড টু কার্টের সবগুলা ইভেন্ট কাউন্ট করবা, সেটা সিঙ্গেল মানুষ সিঙ্গেল হোক, বাট তার এভরি ইভেন্ট তুমি কাউন্ট করো। আর এখানে যখন হচ্ছে আমি 1 দেবো, তখন একটা মানুষের একটা ইভেন্ট কাউন্ট করবে। এটা কোন ক্ষেত্রে তখন দেখা দেবো আমি এটা, যদি হয় সাবস্ক্রিপশন টাইপ কিছু, ঠিক আছে। দেন হচ্ছে ক্লিক থ্রো কনভার্সন উইন্ডো, ক্লিক থ্রো কনভার্সন উইন্ডোতে কি হবে?
এটা তো দেখাচ্ছে ইয়া মিস, যে ডের ব্যাপার, মানে একটা সময়ের ব্যাপার দেখাচ্ছে। এখানে ক্লিক থ্রো কনভার্সন উইন্ডো, এটা এমন মানে এরকম জিনিস। হবে যে আমি ক্লিক করার পরে কত, না, মানে এটা কত আসলে সময় অর্থ দিয়ে লাগবে না এভাবে এরকম। মেলানো যাবে না, এটা সিস্টেম, বিষয়টা ডিফারেন্ট। হ্যাঁ, এটা এটা হচ্ছে আপনি 10 to 15 ডেজ দিতে পারেন, কিন্তু এখন চোখ বন্ধ করে দিয়ে দিলেন, ঠিক আছে 2 উইকস দিলাম, 14 দিন। এটা মানে কি জানেন? মানে আমি বিভিন্ন ওয়েবসাইটে ব্লগ পড়তেছি, আমার সামনে শুধু হচ্ছে মেলচিম্পের অ্যাড আসতেছে, বুঝছেন? আমার সামনে বিভিন্ন ধরনের, আমি ব্লগ পড়তেছি, খালি মেলচিম্পের অ্যাড আসতেছে, আমাকে দেখাচ্ছে, আমি ভিউও করছি, ক্লিকও করতেছি, ক্লিক করে ভিজিট করতেছি, কিন্তু আমি সেখান থেকে কোনো অ্যাকশন মেক করি নাই, করছি? করি নাই। কিন্তু ওই যে দেখে দেখে রাখছি, ক্লিক করে মেলচিম্পে যে এটা প্রাইস প্যাকেজ এরকম, এটা এরকম সেরকম, যখন দেখে রাখলাম, তখন একটা সময় পরে আমি কি করলাম, যে হ্যাঁ নেম চিপের ওটা তো দেখছিলাম, এখন যাই ওদের সাইটে। হ্যাঁ, নেম চিপের সাইটে যাই, যে দেখছিলাম তো ওদের হচ্ছে ওদের তো ইয়াটা দেখছিলাম, হোস্টিংটা নিয়ে নি। তাহলে আমি অ্যাড দেখে কিনি নাই কিন্তু। অ্যাড দেখে আমি তখন, মানে অ্যাড দেখে আমার ইন্টারেস্ট ক্রিয়েট হয়েছে, এটা ঠিক কথা, কিন্তু আমি তখন কিন্তু পারচেস করি নাই, ভিজিট করে চলে আসছি। এখন আমি ডিরেক্ট সাইটের নাম লিখে সার্চ করে কিনলাম, তাহলে এই ক্রেডিটটা তখন আর আমার এই অ্যাডের দিবে না গুগল, এই ক্রেডিটটা গুগল নিয়ে যাবে নিজের কাছে। ঠিক আছে, এবং এটা কতদিন পরে গুগল নিজের আয়ত্তে নিয়ে যাবে গুগলের ক্রেডিটটা, সেখান থেকে এই যে আমরা 15 ডেজ দিলাম এই জন্য যেন, বা 2 উইকস দিলাম এই জন্য, যে 2 উইকসের মধ্যে যদি হয় এটা আমাদের ক্রেডিট থাকবে, এরপরে হলে গুগল ক্রেডিটটা নিয়ে নিবে, এরপরে যদি পারচেস করে। ঠিক আছে, তো এটা আপনি 2 উইকস রাখতে পারেন ই কমার্সের সাথে ক্ষেত্রে। তারপরে এনগেজড ভিউ কনভার্সন উইন্ডো, এটা মূলত ইউটিউবের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। এনগেজড ভিউ, সিলেক্ট হাউ লং টু ট্র্যাক কনভার্সন আফটার আ ভিডিও এনগেজমেন্ট, এই যেটা বলা আছে এটা কিন্তু ইউটিউবের জন্য, এই জন্য বললাম। এই যে দেখেন এখানে বলতেছে সিলেক্ট হাউ লং টু ট্র্যাক কনভার্সনস আফটার আ ভিডিও এনগেজমেন্ট, মানে আপনার ভিডিও দেখে একটা মানুষ এনগেজড হইলো, এবং মিনিমাম 50 সেকেন্ডস অফ ভিডিও দেখার পরে কিন্তু মানুষটা এনগেজড হয়। এবং আপনার একটা মানুষ এনগেজড হওয়ার যে আসলে কত দিনের মধ্যে পারচেস করেছে, করলে, বা মিনিমাম 50 সেকেন্ড যে দেখলো, হ্যাঁ দেখার কত দিনের মধ্যেকার ডেটাটা আপনি ট্র্যাক। তাহলে এটা আমি দেখলাম 3 ডেজ, কারণ এইটাতে লং টাইম না চুজ করাটাই ভালো, কাস্টম ডেটও দেওয়া যায়, এখানে 3 2 বা 1 উইক দিতে পারেন, 1 উইক দিয়ে রাখতে পারেন, বা 6 ডেজ বা 1 উইক। তারপরে ভিউ থ্রো কনভার্সন উইন্ডো, এটা হচ্ছে আপনার লাইক আপনার ভিউ থ্রো কনভার্সন উইন্ডো, সিলেক্ট দ্য ম্যাক্সিমাস টাইম আফটার দ্য পার্সন ভিউ দ্য অ্যাড দ্যাট ইউ ওয়ান্ট টু কাউন্ট ভিউ থ্রো কনভার্সন। মানে একটা মানুষের সামনে তো অ্যাড একবার যায় না, তাই না? একবার যাবে, বারবার তো যায়, তাই না? ভিউ থ্রো কনভার্সন উইন্ডো, এটা হচ্ছে আপনার যে অ্যাডটা ক্লিক করলো না, ভিউ করলো, লাইক আমার সামনে আসছে, আমি ভিউ করলাম, বা ভিউ করার পরে আমি বারবার দেখছি, কোথায় দেখছি, হইতে পারে আমার এখানে ডোমেন লিখে সার্চ করলাম এই যে নেম হোস্টিং গিয়ার, পরে আপনার এই এই যে অ্যাডগুলো আসছে, হ্যাঁ আমি এগুলা কি করতেছি, কোনো কিন্তু আমি অ্যাকশন মেক করতেছি না, আমি ভিউ করতেছি, এবং কতদিন পরে লাইক এটা দেখার পরে আমি লাইক দেখি কিছুদিন পর পর, লাইক জুনমন্দার ভাই এখন হচ্ছে ডোমেন কিনতে চাচ্ছে, উনি কিন্তু প্রতিদিনে আসতেছে, দেখতেছে, স্ক্রল করতেছে। তো এটার দেখতে দেখতে, মানে ম্যাক্সিমাম কতবার দেখার পরে তিনি একটা অ্যাকশন মেক করলো বা পারচেস করলো, সেই ডিউরেশনটা এখানে সেট করা হয়। ভিউ থ্রো কনভার্সন উইন্ডো, মানে আমার সামনে আসছে ad, আমি সার্চ করতেছি, ভিউ হচ্ছে, কোনো ক্লিক হচ্ছে না, তাহলে কতদিন পরে কিনবো, এটা ম্যাক্সিমাম 3 ডেজ রাখবেন, এর বেশি দরকার নেই। সে দেখে যদি 3 দিনের মধ্যেও না কিনে থাকে সে লোক,
দেখছে, 3 দিন যাবত দেখতেছে, দেখার পরেও যদি না কিনে থাকে তাহলে সে অন্য জায়গা থেকে নিয়ে নিয়েছে আপনার ওই আইটেম। ঠিক আছে। অ্যাট্রিবিউশন। আচ্ছা, এই অ্যাট্রিবিউশন, এই যে এখানে যেটা ডেটা ড্রিভেন দেওয়া আছে, এরা ইউজুয়ালি হচ্ছে সকল ধরনের অ্যাকশন কাউন্ট করবে। অ্যান্ড সকল ধরনের অ্যাকশন বলতে একজন ইউজারের সকল ধরনের অ্যাকশন। আর লাস্ট ক্লিকটা আমি দিতে প্রিফার করি, কারণ কি জানেন? মনে করেন আমি নেমচিপে আসলাম, আসার পরে ডোমেনে গেলাম, হোস্টিং এ গেলাম, ইমেলে গেলাম, এই যে অ্যাকশনগুলো নিতেছি, এই সকল ডেটা ড্রিভেনে এই সকল অ্যাকশন কাউন্ট করবে। বাট আমি লাস্টে কি করছি? লাস্টে এসে আমি হোস্টিং এ যে অ্যাড টু কার্ট করছি, এই যে আমার লাস্ট অ্যাকশনটা, এইটা অনলি দেখাবে লাস্ট ক্লিক অ্যাট্রিবিউশন যদি আমি পিক করে দেই, যে লাস্ট ক্লিকে কি করছে এই ভিজিটরটা, তার অ্যাট্রিবিউশনটা তুমি খালি কাউন্ট করো। দ্যাটস ইট। দেন হচ্ছে এখানে ডান। কিছু বাকি রইলো নাকি? কোথায় আটকে আছে? আচ্ছা, এখানে ইউআরএলটা দেয়া হয় না। হ্যাঁ, হ্যাঁ, এই যে এখানে ইভেন্টে পেজ লোড ইউআরএল স্টার্ট উইথ বলতেছে এটা। হ্যাঁ, এটা তো অনেক গুরুত্বপূর্ণ জিনিস, আমি ছেড়ে কিভাবে চলে গেছি এটা। ইভেন্টে কি হবে, যে আসলে ইভেন্ট মানে কি? এই যে প্রত্যেকটা ওয়েবসাইটে যে যে প্রত্যেকটা অ্যাকশন নিতেছে এগুলাই ইভেন্ট। এখন আমি যে এই যে কনভার্সনটা ট্র্যাক করতেছি, আপনারা বুঝতেছেন কিনা জানি না, একটু বোঝার চেষ্টা করেন, ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হবেন। অ্যাড টু কার্টের যে আমি কনভার্সনটা ট্র্যাক করতেছি, এইটা আমি কি এই ফুল ওয়েবসাইটেরই কি অ্যাড টু কার্ট দেখবো কিনা, বা এখান থেকে আপনি স্পেসিফিক করে দিতে পারেন যে যেই ইউআরএলটা স্টার্ট হয়েছে তোমার এই মেইন ওয়েবসাইটের ইউআরএল দিয়ে, এইটা হতে পারে যে এর কনভার্সন ট্র্যাক করো, অথবা একটা স্পেসিফিক পেজ হলে দ্বারা যে পেজে গেলে প্রোডাক্টের নামগুলো দেখলে আপনারা হচ্ছে একটু ক্লিয়ার হইতে পারবেন। লাইক আমি একটা হচ্ছে স্পেসিফিক পেজ, যে উম, কই 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 ইউআরএল ইজ ইউআরএল ইজ দেব, যে হ্যাঁ এক্সাক্ট এই যে কেটলির ইউআরএল হচ্ছে এটা, তাই না? অনলি হচ্ছে এই কেটলির পেজে এসে অ্যাড টু কার্ট যে করছে তার ডেটা দেখাবা। এটা খুব গুরুত্বপূর্ণ। তখন ইউআরএল ইজ দিয়ে যে পেস্ট করে দিলেন, আপনার কেটলির ইউআরএল পেজের ইউআরএল চলে আসলো। ঠিক আছে। আর আপনি যদি এখানে আপনার হোম পেজেরটা দেন, যেমন আমাদের ওয়েবসাইট তো এটা, এই হোম পেজের ইউআরএল দিলাম, দ্যাট মিনস আমার কি হলো, পুরো হোম পেজের মানে ওয়েবসাইটের আন্ডারে সকল অ্যাড টু কার্ট দেখাবে। তারপর ইউআরএল কন্টেন্স, এটা কখন নিবেন, যে আমাকে এমন ইউআরএল দেখাও যে ইউআরএল এ এই প্রোডাক্ট সেকশনটা আছে। এই যে প্রোডাক্ট, একটু দেখেন, এই যে প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট, জাস্ট খালি এতটুকু কপি করে এখানে দিয়ে দিবেন, মেন ওয়েবসাইট স্ল্যাশ এই যে প্রোডাক্ট, মানে যে ইউআরএল এ প্রোডাক্ট আছে, তাহলে আমার যত প্রোডাক্ট আছে দ্বারা যে সকল প্রোডাক্টের আন্ডারে প্রোডাক্ট ক্যাটাগরির আন্ডারে না, দ্বারা যে সকল প্রোডাক্ট এই প্রোডাক্ট মেনুর আন্ডারে না, তাহলে ইউআরএল যদি কন্টেইন করে প্রোডাক্টস কথাটা, তাহলেই তুমি দেখাবা, তাদের তাদের অ্যাড টু কার্ট দেখাবা। তারপরে ইউআরএল স্টার্ট উইথ, যদি এমন হয় ইউআরএল তোমার এটা দিয়ে স্টার্ট হয়েছে, তখন সেটা দেখাইতে হবে। তাহলে আমি এখানে অনলি হচ্ছে মেইন ফুল ডোমেনটা রাখলাম, যে তুমি ফুল ডোমেনেরটা দেখাও। দেন ডান। ডান হইলো, এখন সেভ অ্যান্ড কন্টিনিউ। এই যে এটা ডান হইলো, অ্যাড টু কার্ট কনভার্সন ট্র্যাকিং হয়ে গেল। সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন বলতেছে এইটা, এই যে কনভার্সনটা ট্র্যাক করলাম, এই কনভার্সনটা কি করতে হবে, আমার কনভার্সন ট্যাগ সেট আপ করতে হবে। কোথায়? যে এখন ট্যাগ ম্যানেজারে যে কি করবো আমরা, কনভার্সন এই আইডিটা আমরা যে ট্যাগ করব, কিন্তু বিফোর দ্যাট কি করতে হবে জানেন? কনভার্সন লিঙ্কার নামে একটা ট্যাগ সেট করতে হবে। কেন সেটা? এই যে এখন কনভার্সন ট্র্যাকিংটা আমি করব, এই কনভার্সন ট্র্যাকিং এর আপনার বিভিন্ন ধরনের হচ্ছে মানে গুগল ট্যাগ ম্যানেজারে আপনার হচ্ছে যখন আমরা কনভার্সন ট্যাগিংটা সেট করি, তখন কি ভাবে হেল্প করে কনভার্সন ট্যাগিংটা গুগল ট্যাগ ম্যানেজার থেকে বিভিন্ন ধরনের কুকিজ সেট করতে, বা এখানে আরো ভিতরে অনেক বিষয় আছে, এগুলো নিয়ে আলোচনা করলে আরো অনেক কিছু। জাস্ট এটা জেনে রাখেন আপাতত, যে কনভার্সন লিঙ্কার নামে হচ্ছে আমাদের একটা
কনভার্সন লিঙ্কার নামে একটা ট্যাগ সেট করতে হবে। যে ট্যাগ কনফিগারেশন আসবেন না, আসার পর এখানে কনভার্সন লিঙ্কার এই যে দেখছেন, সিলেক্ট করলাম। কনভার্সন লিঙ্কার এনাবল হবে অন অল ইউআরএল এ, পেজের অল ইউআরএল এ তুমি এনেবল করো। এটা আমরা জাস্ট লিখে দেব কনভার্সন লিঙ্কার নামে, ঠিক আছে? এই যে কনভার্সন লিঙ্কার নামে এটা একটা আমি সেভ করলাম। এখন এই কনভার্সন লিঙ্কারটা হেল্প করবে কিসে? এই যে আমি এখানে কনভার্সন ট্র্যাকিংটা করলাম, এই যে গুগলের করলাম, ট্র্যাকিং করলাম। এটা ডান দিয়ে দেই, এটা ভিতরে যে কিভাবে সেট করবেন সেটা দেখায় দিই। এই যে ডান করার পরে এই যে দেখেন এখানে দেখাচ্ছে এই যে যতগুলো আপনি কনভার্সন ট্র্যাকিং করবেন সকল লিস্ট এখানে চলে আসবে। আমি একটু আগে এই যে এটা করলাম, তাই না, অ্যাড টু কার্ট, এই যে এটাতে ক্লিক করার পরে এখন যে এই কনভার্সনটাকে আমি কি করব, ট্র্যাকিংটাকে এখন ট্যাগ করব। ওই ট্যাগটাকে আপনার স্মুথলি পরিচালনা করতে ওই লিঙ্কারটা হেল্প করবে। এই যে এখানে ক্লিক করার পরে দেখেন ট্যাগ সেটআপ নামে একটা অপশন আছে, ডাউন অ্যারোতে ক্লিক করলাম, কিন্তু এখানে সামথিং রং। এখানে বলতেছে ইনস্টল ট্যাগ ইয়োরসেলফ, মানে ওয়েবসাইটের হেডারে নিয়ে বসাইতে বলতেছে। আরেকটা বলতেছে ইমেল করে দাও এই ট্যাগটা কাকে, ওয়েবসাইটের ডেভেলপারকে, ডেভেলপারকে ইমেল করো, ডেভেলপার সেট আপ করবে, কারণ এগুলো ডেভেলপারদের কাজ, তাই না? কিন্তু আমরা যেহেতু সেট করছি, সো আমাদের এখানে তো থাকবে ডিফল্টে, কেন নাই? অন্যগুলাতে তো আছে। এই যে আছে তো, এই যে এরকম থাকবে, বুঝছেন? বুঝতে পারছেন? ইন্টারফেসটা আপনাদেরটা এরকমই আসবে। এটা কি কারণে? ওটা কি আমি ওই লাস্ট ক্লিক নিয়েছি জন্য নাকি? আচ্ছা, এটা দেখতেছি, ওটা কেন দেখাচ্ছে না আমি একটু পরে দেখতেছি, আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে, দেখতে হবে। তো এখান থেকে ইউজ গুগল ট্যাগ ম্যানেজার বলতেছে, ট্যাগ ম্যানেজারের থ্রুতে তুমি কি করবা, এই কনভার্সনটা ট্র্যাক করবা, তাই না? তো এই যে কনভার্সন আইডি, এই আইডিটা আমার লাগবে। কেন লাগবে? এখন চলে যাচ্ছে এই যে গুগল ট্যাগ ম্যানেজারে, আসার পর এই যে নিউ, কি সেট করতে আসছি, কনভার্সন ট্র্যাকিং কোড সেট করতে আসছি। এখানে আসার পরে গুগল অ্যাডসে যাবেন, গুগল অ্যাডসে রিমার্কেটিং ট্যাগও সেট করতে হবে। হ্যাঁ, এই যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং পেয়েছেন অ্যাডস এর আন্ডারে, এটা চুজ করলাম। তারপর এখানে দেখাচ্ছে কনভার্সন আইডি, আইডিটা পেস্ট করলাম, একটা লেভেল দিতে বলতেছে, লেভেলটাও এখানে আসছে, এই যে কনভার্সন লেভেল দেখছেন, এই লেভেলটা কপি করবেন। তারপরে কনভার্সন ভ্যালু, ট্রানজেকশন আইডি, ট্রানজেকশন আইডি আছে এখানে। আচ্ছা, এটা দিয়ে সেভ দিয়ে দিই, এটা দিয়ে সেভ দেওয়া যাবে। এটা হচ্ছে আমার হচ্ছে অ্যাড টু কার্টের, অ্যাড টু কার্টের কনভার্সন ট্র্যাকিং, এটা কনভার্সনটা ট্র্যাকিং করছি ফর কি পারপাস, অ্যাড টু কার্টের। ট্রিগার আপনি এখান থেকে করে দিতে পারেন যে অল পেজকে তুমি ট্রিগার করবা, ঠিক আছে? এখান থেকে অল পেজ আপনি সিলেক্ট করে দিতে পারেন, অ্যাড, সেভ, ট্রিগার আমরা পরে করলে হবে, ডান। তাহলে কনভার্সন ট্র্যাকিংটা করতে পেরেছি আমরা। এখন আমার ওয়েবসাইটের এরকম অসংখ্য কনভার্সন ট্র্যাক করতে হবে, এটা তো একটা নমুনা দেখালাম। পারচেজের কনভার্সন ট্র্যাক করতে হবে, বা অ্যাড টু কার্টের আরো ভ্যারিয়েশন হইতে পারে, আপনি আলাদা আলাদা পেজের কনভার্সন ট্র্যাক করতে পারেন, তাই না? আলাদা আলাদা করে পেজ করে করবেন, এইভাবে ট্র্যাক করবেন। এখন আপনাকে রিমার্কেটিং ট্যাগটাও সেট আপ করতে হবে। কিভাবে? এখন হচ্ছে আমাদের রিমার্কেটিং ট্যাগটা সেট আপ করার জন্য চলে যাবেন হচ্ছে উম, যেহেতু কনভার্সন ট্র্যাকিং এর মাধ্যমে কিন্তু তথ্য চলে গেছে যারা অ্যাড টু কার্ট করছিল, তাই না? অ্যাড টু কার্ট যারা করছিল তাদের তথ্য চলে গেছে, কিন্তু এখন তাদেরকে রিটার্গেট করার জন্য আমরা রিটার্গেটিং বা রিমার্কেটিং ট্যাগ সেট আপ করবো। এখানে টুলসে যাবেন, টুলস থেকে আছে হচ্ছে অডিয়েন্স ম্যানেজার, কই, এই যে শেয়ার্ড লাইব্রেরির নিচে হচ্ছে অডিয়েন্স ম্যানেজার,
অডিয়েন্স ম্যানেজার থেকে চলে আসবেন হচ্ছে ইয়োর ডেটা সোর্স। তারপরে ডেটা সোর্স থেকে গুগল অ্যাডস ট্যাগ, এই যে চলে আসবেন এখানে। অ্যাডস ট্যাগে আসার পরে ট্যাগ সেট আপ। ট্যাগ কিভাবে সেট করব? এই যে ট্যাগ ম্যানেজারের থ্রুতে। এই যে আরেকটা কনভার্সন আইডি দিয়ে দিয়েছে। উম, হ্যাঁ, এই আইডিটা কপি করলাম। এখন চলে আসতেছি এগেন নিউ ট্যাগে, এসে নিউ। তারপর এখান থেকে যাবেন হচ্ছে গুগল ট্যাগ, কিন্তু না, সরি সরি, গুগল ট্যাগ না, গুগল ট্যাগ না, সরি। এখান থেকে গুগল অ্যাডসে যাব। অ্যাডস, অ্যাডস থেকে কোন ট্যাগ সেট করব আমরা? রিমার্কেটিং ট্যাগ। মার্কেটিং। এখন এটা আমাদের ট্যাগের নামটাও দিয়ে দিবেন হচ্ছে, হ্যাঁ, আপনার হচ্ছে রিমার্কেটিং ট্যাগ। একবার সেট আপ থাকলেই হবে। তাহলে আপনি যত ধরনের কনভার্সন ট্র্যাকিং করবেন সবগুলোর জন্য রিমার্কেটিং করতে পারবেন। এটা লেভেল চাচ্ছে, লেভেল আছে? লেভেল তো নাই। আচ্ছা, লেভেল ছাড়াও নিবে, ঠিক আছে। আইডিটা থাকলেই নিয়ে নিবে, সেভ করে দিবেন। সেভ ট্যাগ, আমার এই যে ট্যাগগুলো কিন্তু সব সেভ হয়ে যাচ্ছে। একটা একটা করে ট্যাগ চলে আসছে এখানে। আমি কিন্তু এগুলো কিছু এখনো সাবমিট করি নাই, হ্যাঁ। কিছুরই কিন্তু এখনো কাজ শুরু হবে না সাবমিট না করা পর্যন্ত। তাহলে রিমার্কেটিং ট্যাগ মোটামুটি আমাদের সেট আপ হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন একটু এটা সাবমিট করে দিই। পাবলিশ, কন্টিনিউ। টোটাল ট্যাগ দেখাচ্ছে, কয়টা ভ্যারিয়েবল সেগুলো দেখাচ্ছে, সমস্যা নাই। দেখাক ওরা ওদের মতো। এখানে অ্যাড টু আর পাবলিশ হয় নাই। না, অ্যাড পাবলিশ কেন ভাই করবো বলেন? আচ্ছা, একবারে ব্যাক দিয়ে দিলাম নাকি? আচ্ছা, তো এখন যখন আমরা হচ্ছে এখন অ্যাডটাতে যদি যাই, সাপোজ আমি একটা অ্যাড, যে একটা ক্রিয়েট আসছে ওইটাতে হবে তো মনে হয়। এখন একটা ক্যাম্পেইনে যাচ্ছি, অথবা একটা ক্রিয়েট ক্যাম্পেইনে যাচ্ছি। খুব দ্রুত দেখেন স্টেপগুলো আপনারা জানেন। ক্রিয়েট ক্যাম্পেইনে যাওয়ার পরে আমরা হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিক চাচ্ছি। ট্রাফিকের জন্য হচ্ছে আমি ডিসপ্লেতে, ডিসপ্লে অ্যাড দেখায় আমি ট্রাফিক আনবো, ডিসপ্লে অ্যাড চুজ করলাম। তারপরে এটা আমাকে বলতেছে, বা বা আপনি সেলস ক্যাম্পেইনের জন্য কিন্তু রিটার্গেটিংটা বেশি কাজ করা হয়। মানুষজন ইউজুয়ালি কিন্তু সেলস ক্যাম্পেইনের জন্য রিটার্গেটিংটা করে থাকে, সেল আনার জন্য মূলত, ঠিক আছে। ট্রাফিকের জন্য করা যাবে। তো সেক্ষেত্রে আপনার এখানে ওয়েবসাইটের ইউআরএলটা আপনি পেস্ট করলেন, গত ক্লাসে যা করলাম আর কি। তো রিটার্গেটিংটা কোথায় যে আপনাকে কাজ করবে, এখানে আপনার অ্যাডের ক্যাম্পেইন নাম দিলেন। নাম দেওয়ার পরে হচ্ছে স্টার্ট নিউ, নিয়ে নেওয়ার পরে হচ্ছে আপনার লোকেশন দিবেন, ল্যাঙ্গুয়েজ দিবেন। তারপরে অ্যাড শিডিউলিং ডিভাইস, এই জিনিসগুলো আসবে। আসার পরে টার্গেটিং এ যখন যাব আমি, অ্যাড টার্গেটিং এ আসার পরে এই যে অডিয়েন্স সেগমেন্ট, অডিয়েন্স সেগমেন্টে আসার পরে ব্রাউজ করবেন। ব্রাউজ করার পরে, আচ্ছা আমার আরেকটা কাজ বাকি ছিল, হ্যাঁ। আমাদের কাস্টম অডিয়েন্স সেগমেন্ট কিন্তু সেট আপ করি নাই। এটা আরেকটা স্টেপ বাকি ছিল। আমি তিনটা স্টেপ বলছিলাম না, যে আমাদের গুগল অ্যাডের রিমার্কেটিং ট্যাগ সেট আপ করবো, রিমার্কেটিং অডিয়েন্স সেগমেন্ট তৈরি করতে হবে। ট্যাগ তো সেট আপ হয়েছে, অডিয়েন্সটা তো সেট আপ হয় নাই। আমার অডিয়েন্সটা সেট আপ করতে হবে না? কাস্টম মিসেজ এদিকেই ছিল। এই যে আপনি এখন যে পেজে ছিলেন এই পেজে ইয়ে হ্যাঁ, ছিল এখন একদম তো আমি ওই যে অ্যাড পেজে চলে গেছি, তো শেষের ওইটা দিকে। আর আমি ব্যাক হবো না, ওটা ওখানে থাকুক। অডিয়েন্স সেগমেন্ট তৈরি করি নাই তো কথা। 1 মিনিট। আপনি যেই পেজ থেকে আপনি ব্যাক করলেন ওই পেজেই আপনার ইয়ে ছিল একদম লাস্টে।
নিশাত আপু কিন্তু আজকে ক্লাস শেষে আমাদেরকে দেখাবেন, যারা যাদের অ্যাড অ্যাকাউন্ট হয় নাই, হেল্প করবেন সবাই। Your account has been cancelled. You are running because সরি, আপনাদের বসিয়ে রাখলাম। দেন হচ্ছে যেটা আমাদের কাজ ছিল কি, যে অডিয়েন্স সেগমেন্টটা তৈরি করা, তাই না? টুলস থেকে চলে যাব হচ্ছে আমরা অডিয়েন্স ম্যানেজারে, যেখান থেকে আমরা কি করলাম, রিমার্কেটিং ট্যাগটা কালেক্ট করলাম, তাই না? এখান থেকে ইওর ডেটা সোর্স থেকে আমরা কি পেলাম, রিমার্কেটিং ট্যাগটা পেলাম। সো রিমার্কেটিং ট্যাগ সেট আপ করার পরে এখানে কিন্তু আমাদের নেক্সট কাজটা কি, সেটা হচ্ছে আপনার অডিয়েন্স সেগমেন্ট তৈরি করা। দেখেন এখানে ডিফল্টে অনেক ধরনের অডিয়েন্স সেগমেন্ট আপনার তৈরি করা থাকবে, এবং আসলে এই অডিয়েন্স সেগমেন্ট গুলা কখন কিভাবে কাজ করে, মিনিমাম আপনার 10,000 প্লাস এখানে সার্চ, 10,000 প্লাস ভিউজ, হ্যাঁ, এই অনেকগুলো বিষয় ক্রাইটেরিয়া মিট করলে এগুলো ইউজুয়ালি কাজ করে। তো এখানে যদি আমি প্লাসে যাই, কিভাবে তৈরি করবেন বা অডিয়েন্সের কি চান, কিভাবে কি কি বিষয় এখানে থাকবে, সেই জিনিসগুলো আপনার নিজেকে, বা আপনি কি চাচ্ছেন, আপনার ক্লায়েন্ট কি চাচ্ছে, সেটা আপনার নিজেকে চুজ করে দিতে হবে। ওয়েবসাইটের কি ভিজিটর, কাস্টমার লিস্ট, ইউটিউব ইউজার, অ্যাপ ইউজার, গুগল অ্যানালিটিক্স, মানে কোথাকার ডেটা চাচ্ছেন, আমি ভিজিটরদের ডেটা চাচ্ছি। দেন সেগমেন্ট নেম দিবেন হচ্ছে কি, অডিয়েন্স সেগমেন্ট নেম হচ্ছে আপনার সাইট ভিজিটর বা বা পেট ওয়ার্ল্ড ভিজিটরস লিখে সার্চ করলে হবে। তারপরে ক্যাম্পেইন কাস্টমার টাইপ, কোন ধরনের কাস্টমারদেরকে চাচ্ছেন, অল কাস্টমারের ডেটা চাইতে পারেন আপনি, এখানে হচ্ছে পারচেজ করছে যারা, এইভাবে আলাদা আলাদা ভাবে কাস্টমারদের লিস্ট চাইতে পারেন। হ্যাঁ, তো আমি এখানে অল কাস্টমার টাইপ চাইলাম। দেন হচ্ছে সেগমেন্ট মেম্বার্স, ভিজিটর অফ ওয়েব পেজেস, আর ভিজিটর অফ এ পেজ উইথ স্পেসিফিক ট্যাগ, যে ওয়েবসাইটের অল ভিজিটরদের দেখাবে এখানে, ঠিক আছে? আর এখানে স্পেসিফিক পেজ ওয়াইজ বা ট্যাগ ওয়াইজ দেখাবে, ঠিক আছে? দেন অ্যাকশন, কি অ্যাকশন নিছিল তারা, তারা যে সব পেজে ভিজিট করলো, তাদের কোন অ্যাকশনটা দেখতে চান, তখন এখান থেকে আমার ওয়েব পেজ ভিজিট, এখানে অনলি ওয়েব পেজ ভিজিটটা ডিফল্টে দেয়া আছে, কিন্তু আরো তো থাকার কথা। আচ্ছা নিচে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখানে আরো অ্যাকশন এই যে অ্যাড করা লাগবে আর কি। ওয়েব পেজ ভিজিটে যে হচ্ছে আপনি ইন দা পাস্ট 30 days এর মধ্যে যারা ভিজিট করছে তাদেরকে রাখবেন। অ্যান্ড এবং অর দিয়ে আপনি আরো অ্যাকশন এখানে অ্যাড করতে পারেন। আমি অ্যান্ড দিলাম, অ্যান্ড ওয়েব পেজ ভিজিট সাথে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট করছে যে 30 days এর মধ্যে,
সার্চে কেন আসতেছে না? সার্চে না আসলে তো নিতেছে না। পারচেস, রিফাইন অ্যাকশনে যাই, তো রিফাইন অ্যাকশনে গেলে এই যে এখন কিছু তথ্য পাবো। এই যে এখন এখান থেকে করা যাবে। হ্যাঁ, রিফাইন অ্যাকশনে গেলে যে ওয়েব পেজ ভিজিট করছে, পেজ ইউআরএল আপনি দিয়ে দিতে পারেন। যে লাইক আমার একটা স্পেসিফিক প্রোডাক্ট পেজ দিলাম। প্রোডাক্ট পেজে ওই যে একটু আগে যে কনভার্সন ট্র্যাক করে দেখালাম সেম মেথডেই কন্টেন্ট থাকবে এটা, অথবা ইকুয়াল এরকম হবে, বা স্টার্ট হবে ইউআরএলটা এরকম দিয়ে। এরকম ভাবে আপনি কন্টেনার গুলা কি করতে পারেন, এখান থেকে দেখায় দিতে পারেন। অ্যাড অ্যাকশনে এই যে পেজ ভিজিট, এটা আবার সেম ভাবে অনেকগুলো অ্যাকশন তৈরি করা যাবে। এগেন অ্যাড অ্যাকশনে যে অর অথবা অ্যান্ড দিয়ে অনেকগুলো অ্যাকশন তৈরি করা যাবে। দেন এখানে কোনো কাজ নাই আমাদের, যা আছে তাই থাকবে। এইভাবে ক্রিয়েট সেগমেন্ট তৈরি হয়ে যাবে। এবং এখানে এটা বাদ দিচ্ছি, তাইলে আর চাবে না, আমাদের মেইন ইউআরএলটা নিয়ে নিবে। ঠিক আছে, এই যে এখানে আপনার সাইট ভিজিটরস, অল ইউজার্স। হ্যাঁ, তো এইভাবে কি হচ্ছে, বিভিন্ন ধরনের সেগমেন্ট ক্রিয়েট আছে। তো এখানে যখন আমরা আবার অ্যাড রানটা করতে যাব, এখানে আমি একটু রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পরে ওই যে আমার অডিয়েন্স সেগমেন্টটা ক্রিয়েট হইলো, ওই অডিয়েন্স সেগমেন্টের ডেটা কোথা থেকে আসবে? আমার ওয়েবসাইট থেকেই তো আসবে। ওয়েবসাইটটা তো এখানে ইন্টিগ্রেট করাই আছে, তাই না? তো এখন আপনি এখানে টার্গেটিং এ যাওয়ার পরে, অডিয়েন্স সেগমেন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে অডিয়েন্সদেরকে কি টাইপস অফ আপনার অডিয়েন্স, লাইক আমি দিয়েছিলাম পেট লাভারদের কাছে পাঠাও, তাই না? কিন্তু এখন আমি পেট লাভারদের পাঠাবো না, প্রথমে পেট লাভারদের কাছে গেছে, কিন্তু এখন পেট লাভার থেকে যারা আমার ওয়েবসাইট ভিজিট করছিল আমি ব্রাউজ করে অনলি তাদের কাছে পাঠাবো। ব্রাউজ করলাম, ইওর কাস্টম অডিয়েন্স সেগমেন্ট, এখানে গেলে এই যে আমার কাস্টম অডিয়েন্স গুলা দেখাবে। ওইটা ওই যে আমার ভিজিটর নাই জন্য দেখাচ্ছে, কিন্তু এগুলাতেও যদিও নাই। এখান থেকে আপনার কাস্টম সেগমেন্টটা সিলেক্ট করে, লাইক ক্যাট ফুড রিলেটেড যে সেগমেন্টটা আমি ক্রিয়েট করছিলাম বা এখন যেটা ক্রিয়েট করছি সেই নামটা দেখাবে। তখন ওই সেগমেন্টে যে অডিয়েন্সটা ক্রিয়েট আছে অনলি ওই অডিয়েন্সের কাছেই যাবে, যেটা লাস্ট 30 ডেজ এর মধ্যে যারা ওয়েবসাইটের যে কোনো পেজ ভিজিট করছিল সেই অডিয়েন্সের কাছে এটা এই যে টার্গেটিং হচ্ছে। দেন বাকি সবকিছু সেম, বাকি সবকিছু সেম। দেন লাস্টে যে অ্যাড সেকশন আছে, এখন এই অ্যাড সেকশন গুলো আগের মতন সাজালে হবে না। আপনি সেম পিকচার সেম ভিডিও রাখতে পারেন, কিন্তু আপনার টাইটেল ডেসক্রিপশন গুলা একটু ইমপ্রুভমেন্ট আনতে হবে। কিভাবে ইমপ্রুভমেন্ট আনবেন বলেন তো? ইমপ্রুভমেন্ট আনবেন, একটু আই ক্যাচি টাইটেল হবে, লাইক একটু কিছু ডিসকাউন্ট দিয়ে দিলেন। সে দেখছে আপনার এটা সাইট ভিজিট করছে কিন্তু পারচেস তো করেনি। সো যেহেতু পারচেস করে নাই, তাকে কি করবেন এখন আপনি? একটু আই ক্যাচি টাইটেল দিয়ে তাকে আপনার পেজে নিয়ে আসার চেষ্টা, মানে একটা পারচেস করানোর চেষ্টা করবেন। তখন অনলি ওই যে 100-200 মানুষজনের কাছে গিয়েছিল বা ভিজিট করেছিল তাদের সামনে কিন্তু অ্যাডটা যাবে, এর বাহিরে আর কারো কাছে যাবে না। এবং তখন যেহেতু তাদের কাছে যাচ্ছে, তাদেরকে একটা 5% ডিসকাউন্ট দিয়ে দিতে পারেন আপনি। 5% ডিসকাউন্ট দিলে তারা দেখা যাবে যে ওই ডিসকাউন্টে পেলে, আর এইটার দাম তো কিছুদিন আগে এত বেশি ছিল, এখন কমে গেছে দাম। তখন ওই কম প্রাইসে তখন সে কি করবে, প্রোডাক্টটা পারচেস করে নিতে পারে। তাহলে রিটার্গেটিং এর ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, তাদেরকে কিছু প্রলোভন দেখাতে হবে। মানে তারা আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট, সেখানে আপনার 90% সম্ভাবনা আছে আপনার এই প্রোডাক্টটা সেল হওয়ার বা একটা অ্যাকশন মেক করার। তার জন্য তাকে কিছু ডিসকাউন্ট দিতে হবে। যেরকম আমাদের এখানে হয় আপনার এই যে পয়লা বৈশাখে হালখাতা হয়। হ্যাঁ, যে সমস্ত পুরাতন ইয়ে থাকে ওদেরকে একটা ডিসকাউন্ট দেওয়া হয় যে আগের টাকা পরিশোধ করে দেয়। হ্যাঁ, আপনাকে টেন পার্সেন্ট ওইটা ছাড় তো দেওয়া হবে এরকম। হালখাতায় তো মনে করেন অলরেডি তাদের কাস্টমারদের জন্যই এটা আবার করা, তাদের বাকি বকেয়া পাওনা উত্তোলন। আর এখানে যে ভিজিটরদেরকে টার্গেট করলাম, এরা খালি ওয়েবসাইট ভিজিট করছে, এরা জীবনেও আমার এখান থেকে কেনে নাই, কিন্তু ভিজিট করছিল একটা প্রোডাক্ট দেখে, পেট ফুড দেখে, এটা কেনার জন্য। এটা মূলত সে কেনার জন্য ভিজিট করেছিল। তো যেহেতু তার কাছে আবার যাব, তাকে যদি ছোটখাটো একটা ডিসকাউন্টও দিয়ে দেয়, সে একটা অ্যাকশন মেক করবে, সে আমার প্রোডাক্টটা পারচেস করে নেবে। বুঝতে পেরেছেন? জি। দ্যাটস ইট। তো মোটামুটি আমাদের গুগল অ্যাডস অ্যান্ড রিটার্গেটিং ইজ ডান। এখন আগামী ক্লাসে যেটা ফেসবুকের পিক্সেল কোড সেটআপ, এবং সেখান থেকে আমরা বিভিন্ন ইভেন্ট ট্র্যাকিং দেখব, এবং হচ্ছে আরো ছোটখাটো বিষয় কিছু বাকি থাকলে সে বিষয়গুলো দেখে নেব।
এবং আপনাদের ওই গত ক্লাসের মানে আগামী ক্লাসের উপরেই আহ, যে আপনাদের কোশ্চেনটা থাকবে, ওগুলো নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব, আজকের আলোচনা করব না, আজকে শুধু আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। তাহলে মিস আমাদের নেক্সট ক্লাসে কি হবে, এই যে ফেসবুকের পিক্সেল সেটআপ সাথে ফেসবুকের পিক্সেল সেটআপ এবং পিক্সেলের আমাদের ফেসবুকের বিভিন্ন আপনার ইভেন্ট ট্র্যাকিং, যে ইভেন্ট বা অ্যাকশনগুলো হয় সেগুলো ট্র্যাকিং, মানে এই যখন কনভার্সন ট্র্যাকিং করলাম না, ওরকম আর কি বিষয়টা। এগুলি হবে আপনার একটা পার্টে। আর একটা সেকেন্ড পার্টে হবে হলো আমাদের যে ওই এক্সামটা হবে, হুম ওইটা কি কি বিষয়ের হবে আর কি কি বিষয়ের উপরে ওইটা হবে। আচ্ছা ঠিক হুম আছে। হুম, হুম। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। সিরিয়াল নাম্বার 2, 3, জি ম্যাম। 2। 4, ইয়েস ম্যাম। 5, ইয়েস ম্যাম। 6, ইয়েস ম্যাম। 7, 8, 9, 10। 8 আর 10 ছিল মিস। 8 আর 10 ছিল। 11, 12, 13, 14, 15, 16 মিস। 16, 17, 18, 22। আর 22, 13 মিস। 13 তো 13 13 ইভাপু আসছে আজকে? আসছিল, এসেছিল না, আসে একটু। নাই। একবারই জয়েন আসে নাই করেন? মনে হয়। আচ্ছা, আবার মনে হয় অসুস্থ হয়েছে কিনা। উনি গ্রামের বাড়িতে গেছে। 3 জন মিস আজকে গ্রামের বাড়িতে আছে। এক হলো ওই যে আলবেনিয়া অরিন, আরেক হলো আমাদের এই যে তমাপু, আরেকজন হলো আপনার ইমা আপু। আর ইয়া ইয়া আমাদের শ্বশুর ভাই। এই 4 জন। শীতকালটা ওনাদের জন্য। ওকে, ঠিক আছে। আর কয়েকটা ক্লাসই তো আছে, একটু রেগুলার থাকার সবাই চেষ্টা করেন। আমাদের দেখতে দেখতে তো কোর্স শেষ হয়ে গেল। আর আমাদের আজকে ক্লাসটা হয়ে গেল, আর 3টা ক্লাস আছে আমাদের। হ্যাঁ, টোটাল আর 3টা ক্লাস। আপনারা কিন্তু অ্যাটেন্ড থাকার চেষ্টা করবেন ক্লাসগুলোতে। আমি প্রবলেম সলভিং এর আগে একটু গ্যাপ দিয়ে দিব না আপনাদের 1-2 দিনে, ঠিক আছে? 1-2 দিনের একটু গ্যাপ দিয়ে দিব, গ্যাপে গ্যাপে নিব না। মানে মিস ওই যে আমাদের এক্সামের পরে একটা গ্যাপ দিবেন। এক্সামে তো একটা গ্যাপ পেয়ে যাবেন। ওকে, 2-3 দিন, 2-3টা ক্লাস পরে হয়তো বা আপনাদের একটা প্রবলেম সলভিং নিব, তারপরে আরো 1-2টা ক্লাস পরে আরেকটা সলভিং ক্লাস নিয়ে আপনাদের কমপ্লিট করে দেবো। বাট বেশি লেট করবেন না। যত বেশি লেট করবেন আপনাদের মার্কেট প্লেসে ক্লাস পেতে আপনাদের তত লেট হবে। হ্যাঁ, যত আপনার আরেকটা মিস কি, আরেকটা কথা আপনাকে ওই যে বলতেছিলাম, এটা হলো আপনি শুরু থেকে যখন আমাদের 2টা না 3টা ক্লাস ছিল, তারপর থেকে আপনি বলতেছেন যে নেক্সট ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু করতেই হবে। এই নেক্সট ক্লাস করতে করতে মিস আজকে 42টা ক্লাস আমরা সবগুলা ইম্পর্টেন্ট, আর কি আসলে কোনোটা থেকে কোনোটা বাদ করে দেওয়ার মতো বললাম। না। হ্যাঁ, যা যা দেখছেন সবকিছু নিয়ে মার্কেট প্লেসে ধুমছে কাজ করতেছে, মানে ধুমছে। মানে এমন কোন এখানে বিষয় দেখাতে পারবেন না। লাইক অফ পেজের কিছু কিছু বিষয় আছে, এগুলার একটু ডিমান্ড কম, কম মানুষ কাজ করে, প্রাইস টাইস কম, টাকা পয়সা কম, মানুষ কম করে। এছাড়া বাকি যা যা দেখছেন, দেখতেছেন, দেখবেন, সবগুলা নিয়ে মানুষ ধুমায় কাজ করতেছে, কারণ কাজ সবগুলি আছে। মিস এদিকে ইম্পর্টেন্ট। আপনার এই যে সবগুলাই গুরুত্বপূর্ণ একটা আপনার বিজনেসের জন্য, সবগুলোই গুরুত্বপূর্ণ। বুক মার্কিং, সাবমিশন, তারপরে আর এসইও তো আছেই। হ্যাঁ, তারপরে আপনার কন্টেন্ট রাইটিং, ইউটিউবের ভিডিও সবই ইম্পর্টেন্ট, মানে সবগুলো আনইম্পর্টেন্ট কিছু ইম্পর্টেন্ট, নেই আপনি এখানে। হচ্ছে এখানে বাদ দেওয়ার মতো নয়। যিনি বিজনেস নিয়ে মাঠে কাজ করছেন, নামছেন, উনি এই সবগুলা প্র্যাকটিসই করবেন। মার্কেটিং এর এই সবগুলো প্র্যাকটিসই উনি করবেন, ঠিক আছে? তো এখন আপনি কোনটা সার্ভিস দিবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে। আমি এই সার্ভিসটা দিব। আমরা মিস সব ম্যাক্সিমাম আমরা শিওর হয়ে গেছি আমাদের গ্রুপের, আমরা মানে যারা মানে অ্যাক্টিভ আছে এর মধ্যে 5-6 জন শিওর হয়ে গেছে আমরা এসইও নিয়ে কাজ করব। আর ভালো, আর কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করব। ভালো। এটাই বেস্ট মনে হয় হবে আমাদের জন্য। এসইও তে কন্টেন্ট রাইটিং বিষয়টা চলে আসবে, সমস্যা নাই। হুম, আমি আরো কিছু গাইডলাইন দিয়ে দিব, সোশ্যাল মিডিয়া থেকে অনেক কাজ আছে করার মতন। হ্যাঁ, আচ্ছা সেগুলো আমি একটু হ্যাঁ গাইডলাইন। ম্যাম, গাইডলাইন গাইডলাইন দিলেই ম্যাম ভালো, আমরা আর কি হই বেশি।
ঠিক আছে, সমস্যা নাই, সমস্যা নাই। আহ, আপনারা একটু অ্যাক্টিভ হন। দেখা যাচ্ছে যে অনেকের অ্যাক্টিভিটি অনেকটা কমে গেছে, যেরকম অ্যাক্টিভ ছিলেন শুরুতে। তো অ্যাক্টিভ হলে এখানে চেষ্টা করলে ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু হবে। ওকে, তো আজকে এখানেই শেষ করছি নামাজ। তো আগামী ক্লাস 3টা আছে, আর 3টাতে ঠিকঠাক জয়েন থাকার চেষ্টা করবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম, আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।